আচ্ছা, আমাদের ফার্স্ট কাজ হবে শুরু থেকে মেলানো এবং কিছু ব্যাকগ্রাউন্ড শেপ ছিল সেগুলাকে ঠিকঠাক মতো সেট করা। আচ্ছা, এই সাইডে একটা আছে, এখানে একটা আছে, এই সাইডে একটা আছে, এরপরে এইখানে একটা আছে, এই পাশে এইখানে একটা, চারটা আছে, ঠিক আছে। এইটার এইটা মনে হয় সেম না, আলাদা আলাদা, চারটাই কিন্তু আলাদা আলাদা। ওকে, তাহলে ওই চারটাকে আগে আমরা নিয়ে তো প্রথম হচ্ছে এই শেপটা, তো আমরা এখানে এটাকে এই যে এটা, তাহলে এটাকে আমরা সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে কি করে নিব, আমরা ট্রিম করে নিব শুধুমাত্র এই ইমেজটাই যদি থাকে। এরপর এটাকে সেভ করে নিব পিএনজিতে অবশ্যই, কারণ ট্রান্সপারেন্ট লাগবে আমাদেরকে। আর এখানে দিলাম যে বিজি শেপ অন, ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর শেপ। এরপর হচ্ছে আমাদের 2 নম্বর হচ্ছে এইটা, তাহলে এইটা রাখে বাকিগুলো আউট করে দিলাম। আবার এটাকে সেভ করে নিই, ঠিক আছে, বিজি শেপ এখানে 2 দেই, এটা 2 দিয়ে দিলাম। এরপরে এটা শেপ 3, শেপ 4, আর আছে আর নাই। ওকে, তাহলে আমরা যদি প্রথম এটার কথা চিন্তা করি তাহলে কিন্তু এটা আমাদের সার্ভিসের সাথে, ঠিক আছে। তো দেখা যাচ্ছে যদি আমাদের সিঙ্গেল হয়, হ্যাঁ, যদি আমাদের সিঙ্গেল শেপ হয় মানে এরিয়ার ভিতরে, মানে দেখা যাচ্ছে যে এইটা হচ্ছে এই এরিয়াটাকে যদি আমরা আইডেন্টিফাই করি তাহলে এই এরিয়াটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত। এখন যদি ঘটনাক্রমে আমাদের শেপগুলা কি হয়, আমাদের যে এরিয়া থাকবে এইটার ভিতরে হয়, ব্যাপারটা বোঝো, কিসের ভিতরে হয়, যে এরিয়াটা থাকবে এইটার ভিতরে যদি হয় তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ড হিসেবে নিলেই এনাফ, বুঝাইতে পারছি। আর যদি কোনোভাবে এরিয়ার বাহিরে যায় অথবা এরিয়ার ভিতরে ঢোকে তাহলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড দিয়ে নেওয়া যাবে না, কারণ আমাদের এখানে প্রত্যেকটা সেকশনে একটা সাইজ আছে, ঠিক আছে। এই সাইজের ভিতরে যদি হয় তাহলে অবশ্যই আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে নেব। আর যদি আমাদের এই এরিয়ার বাহিরে হয় বা বাহির থেকে যদি ভিতরে আসে তাহলে আমাদেরকে অবশ্যই আফটার বিফোর ইউজ করে এগুলাকে নিতে হবে, বুঝাইতে পারছি। সাপোজ আমাদের প্রথম সার্ভিস এরিয়াতে আছে, তো যেহেতু আমাদের এটা আমাদের এই সেকশনের বাহিরেই কিন্তু চলে গেছে মাথাটা, তাহলে আমাদের এখানে প্রথমে সার্ভিস এরিয়াতে যেতে হবে। সার্ভিস এরিয়াতে যাওয়ার পরে আমাদের প্রথমে যেটা করতে হবে এরিয়াটাকে রিলেটিভ করে নিতে হবে। যেহেতু আমরা আফটার বিফোর নিব সেটা আমাদের পজিশনিং করতে হবে, আমরা কম বেশি করবো, তাই না। তো এখানে কিন্তু সার্ভিস এরিয়া ক্লাসটা নেওয়া হয়নি, এখানে আমরা সার্ভিস এরিয়াটা নেই, নেওয়ার পরে এখানে বলবো যে পজিশন রিলেটিভ। ওকে, এরপরে এইটার আমরা দেখা যাচ্ছে যে আফটার ক্রিয়েট করলাম, আফটার ক্রিয়েট করে এইখানে আমরা দেখা যাচ্ছে যে মানে কন্টেন্ট দিতে পারি। তো কন্টেন্ট আমি এখানে ব্ল্যাঙ্ক দিলাম,
এরপরে দেখা যাচ্ছে যে এইটার আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড দিব। ঠিক আছে, তো ব্যাকগ্রাউন্ড প্রথমে দিলে এইভাবে পাবে না, তারপর আগে ব্যাকগ্রাউন্ড আমরা সেট করি। তো এইখানে আমরা সিএসএস থেকে ডট ডট স্ল্যাশ দিয়ে বের হবে, বের হওয়ার পরে ইমেজেস ফোল্ডারে যাবে, তারপরে এখানে বিজি আরেকটা ফোল্ডারের ভিতরে, ও আচ্ছা, ওটা অন্য ফোল্ডারে চলে গেছে আমাদের, আগের ফোল্ডারটাতে চলে গেছে, 18তে চলে গেছে। এখান থেকে এটা কাট করে নিয়ে আসি। ওয়ার্কসের ভিতরে ও না না, ওই যে 16 নাম্বার ক্লাসে চলে গেছে, মানে যেটা থেকে পিএইচডিটা ওপেন করছিলাম। ঠিক আছে, ওয়ার্কসের ভিতরে দেখা লাগবে, কালকে ওয়ার্কসটা ইয়া করছিল, ও ওয়ার্কসটা সিলেক্ট ছিল না। হ্যাঁ এই ওয়ার্কস না, আগের ফোল্ডারে ওয়ার্কস 18 অ্যাসেটস ইমেজেস পিএইচডি ফাইলের মনে আছে এটা। আবার এখানে যাই, কোন লোকেশনে যাচ্ছে এটা দেখি। ক্লাস 17 ইমেজেসের ভিতরে 17 চারটা কাট করে নিলাম। তাহলে এটাকে আমরা কপি করে নিই, নিয়ে এখানে দিয়ে দিই। ঠিক আছে, তো জাস্ট ইমেজ সেট করলাম, আর কিছুই দিলাম না। এখন ঘটনা হচ্ছে এই সেকশনটাকে অবশ্যই আমাদের এই সেকশনটা সমান করতে হবে, যার কারণে আমরা পজিশন কি দিব, অ্যাবসলিউট দিব। এরপরে দেখা যাচ্ছে যে উইড আমরা দিব 100%, হাইট আমরা দিব 100%। ঠিক আছে, লেফট থেকে আমরা 0 দিব, আপাতত টপ থেকে আমরা 0 দিব, তারপর আমরা টপ থেকে নামাবো, অথবা এখানে আমরা বটম থেকে 0 দিব, দিয়ে দেখা যাচ্ছে বটম থেকে কিছু পার্সেন্ট নামাবো। ঠিক আছে, এখন যদি রিলোড দেই তাহলে দেখবো যে এই যে ব্যাকগ্রাউন্ড চলে আসছে, কিন্তু হ্যাঁ রিপিট হয়েছে, ওটা আমরা ঠিক করতেছি। তো এইখানে বাইরে বলতে কি, এটা দেখা যাচ্ছে যে অ্যাকচুয়ালি আমাদের মানে এই যে কন্টেইনারে কিন্তু বাইরে থাকবে। ঠিক আছে, এটা কিন্তু কন্টেইনারের ভিতরে যাবে না। তো এইখানে আমাদের আগে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড, আচ্ছা আমরা করে দিই, এটাকে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিই। ঠিক আছে, সুবিধা হবে তাইলে। তাহলে ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট করে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে কতটুক জায়গা থাকতেছে এটা দেখি, এই পর্যন্ত আছে, তাই না? তো এটা কিন্তু এই যে কেটে গেছে, এটা কেটে যাওয়ার কারণ হচ্ছে এটা জেড ইন্ডেক্স। তারপরে এখানে জেড ইন্ডেক্স অন করে দিলাম বলতো। ঠিক আছে, এটা উপরে চলে আসে। আমাদের কোন সেকশন কভার বলে হিডেন করা আছে? না দেখতেছি, এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই যে মানে ইমেজটা, ঠিক আছে, এই যে ইমেজটা দেখা যাচ্ছে যে হাইট অনুযায়ী এইখানে কিন্তু হয়ে যাচ্ছে, কি বলে 100% করছি না, যার কারণে এরকম হচ্ছে। হাইটটাকে যদি আমরা ফিক্স করি, সাপোজ এটা আমাদের এইখান থেকে এই পর্যন্ত আছে কিন্তু, ঠিক আছে, তাহলে হাইট কিন্তু আমাদের প্রায় কত আসতেছে, 970 আসতেছে। এটার আমরা হাইটটা 970 পিক্সেল করে দিই। ঠিক আছে, এখন দেখো পাইছে, পুরাটা পাইছে, পুরোটা পাইছে কিন্তু। ঠিক আছে, এই যে আমি ছোট করলাম, পাইছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এটাকে আমাদের একটু মানে স্ক্রিন সাইজ অনুযায়ী ফিট করতে হবে, কারণ আমার যে স্ক্রিন সাইজ, এই স্ক্রিন সাইজ অনুযায়ী কিন্তু এটা উপরে চলে আসতেছে, তার মানে এত উপরে আসলে তো সমস্যা। ঠিক আছে না, এই কারণে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড সাইজ ঠিক করব। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে যে আমাদের প্রথম যে ইয়াটা থাকবে, মানে উইডটা থাকবে, এটা আমাদের অটো থাকবে। হাইট যেটা থাকবে এটাকে আমরা ফিক্স করব। সাপোজ এটাকে আমরা 80% করলাম। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে কিন্তু এটা ছোট হবে। ঠিক আছে,
প্রায় 50% করতে পারছে। দেখি আগে কত দূর আসে। আচ্ছা, ও বটম থেকে আমরা জিরো করছি, এটা আমরা টপ থেকে জিরো করছি, এই কারণে উপর সেকশনে চলে গেছে। এবার ঠিক আছে, এখন টপ থেকে আমাদের কতটুকু নামাইতে হবে এটা একটু দেখি। টপ থেকে মনে হয় আমাদের জিরোই, হ্যাঁ টপ থেকে মোটামুটি জিরোই, ঠিক আছে, বটমে যত দূর যায়। তাহলে টপ থেকে আমরা জিরো করছি, এই যে বটমে এখন যত দূর যায়, ঠিক আছে। এখন আমরা এই পার্সেন্টেজটা বাড়াই, মানে এই যে ব্যাকগ্রাউন্ড সাইজ যেটা দিলাম, আচ্ছা মোটামুটি 60% দিলে কি হচ্ছে আমাদের, মানে কন্টেইনারের পরে কিন্তু থাকতেছে, যে কন্টেইনারের পরে থাকতেছে, এটা কিন্তু আরো অনেক বড় স্ক্রিন, ঠিক আছে। এটা 1900 স্ক্রিনের জন্য, এখন 1900 স্ক্রিনের জন্য। তো এটা কিন্তু আমাদের কি করতে হবে, যে এই আমাদের এই স্ক্রিনের জন্য কিন্তু এতটুকু দিলেই ঠিক আছে, বুঝাইতে পারছি। এই যে এই পর্যন্ত কিন্তু চলে আসতেছে। তাহলে এটাকে আমরা আগে সেভ করে নিই, এই কোডটাকে এখানে আমরা সেভ করে দিই। ওকে, তাহলে দেখাচ্ছে মোটামুটি এমন হয়ে গেল, ঠিক আছে। এখন ঘটনা যখন এর থেকে বড় স্ক্রিনে যাবে তখন দেখা যাচ্ছে তো এরকম বড় জায়গা তৈরি হচ্ছে, তাই না। তো এইখানে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে, এখন রেসপন্সিভে যাব, মিডিয়া অল এন্ড মিনিমাম উইডথ। আমাদের এই স্ক্রিনটা হচ্ছে এখান থেকে এখানে যদি দেখি তাহলে এটা হচ্ছে 1920, ঠিক আছে। তাহলে ওটা আরো বড় স্ক্রিন আমাদের করতে হবে। তো এখানে আমরা 1920 পিক্সেল দিই। আমি কিন্তু মিনিমাম উইডথ দিচ্ছি। মিনিমাম উইডথ মানে কি, যখন 1920 এর উপরে যাবে তো তখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এইটার আমাদের এই যে সাইজ যেটা থাকতেছে এটাকে আমরা 80% করে দেবো, ঠিক আছে। তাহলে দেখা যাবে যে বড় স্ক্রিনে যখন যাচ্ছে তখন এটা বড় হয়ে যাচ্ছে, এই স্ক্রিনে ঠিক থাকতেছে, এই যে পাশাপাশি থাকতেছে, কিন্তু বুঝাইতে পারছি। তখন কিন্তু কন্টেইনারের বাইরে এটা থাকবে। আর আমাদের নর্মাল স্ক্রিনে আসলে রেসপন্সিবল এটা আমাদের ঠিক করতে হবে। তো এইখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এটা যে এই যে উপরে চলে আসতেছে না, এটা উপরে নিয়ে আসা যাবে না, মানে অবশ্যই কন্টেন্টের কি থাকবে, নিচে থাকবে, ঠিক আছে, উপরে কখনো আসবে না। তো এটার জন্য জেট ইন্ডেক্সটা আমাদের এখানে মাইনাস অন করে দেখি, আমরা একটু মাইনাস অন করি, ঠিক আছে। তাহলে কি হবে, এই যে আমাদের কন্টেন্টের নিচে কিন্তু চলে যাবে, বুঝাইতে পারছি। তাহলে এইখানে আমাদের জেট ইন্ডেক্সটাকে করতে হবে -1, তাহলে আমাদের যে কন্টেন্ট গুলো থাকবে সেটা নিচেটা সবসময় থাকবে। এখন যদি একটু কোনো সময় উপরেও চলে আসে তাহলেও কোনো ধরনের সমস্যা নাই, বুঝাইতে পারছি। আচ্ছা, তাহলে এই জায়গাটা আমাদের গেল। এখন আমাদের সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে যে এইটা এইটা এই সেকশনের থেকে আবার উপরে আছে, ঠিক আছে। তো আমরা যেটা করতে পারি, যেহেতু এই সেকশনের সাথে একটা নিছি, এই সেকশনের সাথে আমরা নিয়ে এটাকে কি মাইনাস দিয়ে উপরে কিছুটা উঠাই দেব, তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা পরের যে সেকশনটা আছে এটার নামটা আমরা একটু দেখি, অ্যাবাউট আস এরিয়া। তো অ্যাবাউট আস আমাদের নাই, এখানেও সেম ভাবে কি করে দেবো, পজিশন রিলেটিভ করে দেবো, কারণ রিলেটিভ না করলে কিন্তু কাজ হবে না। আগে এটাকে কপি করে নিয়েছি, এখানে চেঞ্জ করে দেই, ঠিক আছে। এখানে কি হবে, আমাদের শেপ 2 হবে, নো রিপিট হবে, অ্যাবসলিউট হবে, উইড 100% হোক, সমস্যা নেই। এখানে হাইটটা আমাদের চেঞ্জ করতে হবে, ঠিক আছে। এইখানে কিন্তু উইডের ব্যাপারটাও কিন্তু আমরা ফিক্স করে দিতে পারি, কারণ উইড কিন্তু আমাদের অ্যাকচুয়ালি 100% না। উইড যদি আমরা এখান থেকে এই পর্যন্ত দেখি তাহলে এটার উইড হচ্ছে কত,
প্রায় 300 পিক্সেলের ভিতরে, এর বেশি কিন্তু না। তাহলে আমরা এখানে কিন্তু 300 পিক্সেল দিয়ে দিতে পারি, 100% না দিয়ে। এটা কিন্তু কোনো সমস্যা নেই, 300 পিক্সেল করে দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, এইটাতে যদি যাই তাহলে এটার হাইটও ওইরকম 350 মতো, এই উইড 350 মতো, হাইট হচ্ছে প্রায় 750 দিতে পারি। তাহলে এখানে হচ্ছে 750, 350 দেখুন। এগুলা আমাদের অ্যাবসোলুট এলিমেন্ট, ঠিক আছে, যার কারণে এগুলাতে আমাদের হাইট উইড ফিক্স দিলে কোনো সমস্যা নেই। এই পাশে আসে। আচ্ছা, এটাকে আমাদের কি করতে হবে, রাইট থেকে 0 করতে হবে, রাইট থেকে 0 করতে হবে, টপ থেকে সাপোজ আমরা -30% করবো, ঠিক আছে। তাহলে এখন দেখবো কেমন আসে। আচ্ছা, এটা একটু দেখি। অ্যাবাউট আস এরিয়া, অ্যাবাউট আস আফটার, রাইট থেকে আচ্ছা, ইমেজটার সাথে এক্সট্রা এরিয়া আছে নাকি? শিফট টু, ইমেজ চেঞ্জ করে দিচ্ছি না? ও আচ্ছা, বুঝতে পারছি। এটা তো একটা উইড নিয়ে আছে, ঠিক আছে। এক কাজ করি আমরা, এখানে উইড আমাদের যেমন 100% ছিল তেমনই থাক। আগেরটাও নষ্ট হয়ে গেছে নাকি? আগেরটার সাথে এটার কোনো সম্পর্ক নেই, এটা আমরা দেখি, ঠিক আছে। এইখানে দেখতেছি, তাও এইখানে ঘটনা হয়েছে কি দেখো, না 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 বলি আমি, যখন ব্যাকগ্রাউন্ড সেট করা হয় তখন এটা যখন 100% হচ্ছে, ব্যাকগ্রাউন্ড কিন্তু বাই ডিফল্ট লেফট থেকে শুরু হয়। প্রবলেমটা বুঝো আগে, বাই ডিফল্ট কই থেকে শুরু হয়, লেফট থেকে শুরু হয়। আমি হাইট 100% করছি মানে কি ফুল এইটা। এখন এটাকে ওই পাশে নিতে গেলে আমাদের দেখা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ড পজিশন দিয়েও কিন্তু আমরা নিয়ে যেতে পারবো, কিন্তু আমরা উইডটাকে ফিক্স করবো, ঠিক আছে। এখানে বলতে হবে যে টপ রাইট, এবার আসছে। কারণ মানে লজিক্যাল ব্যাপারটা বোঝা, 100% বাই ডিফল্ট লেফট থেকে ব্যাকগ্রাউন্ড শুরু হয়, টপ থেকে ও এই দিকে চলে যাচ্ছে, এটা আর কি, হ্যাঁ। এই কারণে আমরা এটা মানে উইডটাকে ফিক্স করে দেবো। উইড আমাদের কতটুকু লাগতেছে সেই অনুযায়ী 350 দিয়ে তখন বেশি হয়ে গেছে, 200 এনাফ। এই যে 200 হইলে আমাদের এনাফ। একশো 80, ঠিক আছে। একটু ফাঁকা আছে মনে হয়, আরো 10 পিক্সেল কমাই দিই। এই যে এবার ঠিক আছে, আরো গ্যাপ আছে, না এবার নেই, এবার ঠিক আছে। আচ্ছা, এখন পজিশনটা দেখি। পজিশন এটা আরো নিচে নামবে, তাহলে আমরা টপ থেকে 20% বটন 0 দিছে, বটন উপরে নিচে, বটন 0 কোথায়? বটন 0 উপরে, নিচ থেকে এটা উঠছে এইদিকে। এইটা আমরা নিছি এই ডিবে, হ্যাঁ এইটা। তাহলে বটম যদি 0 দেয় তাহলে তো এইটা যেখানে শেষ হয়েছে এখানে চলে আসবে। হ্যাঁ, ওখান থেকে আছে ভাইয়া। না, এটা আছে 2 ডিবের মাঝখানে, দেখো
এই ডিপ আর এই ডিপের মাঝখানে এটা, মাঝখানেও অ্যাকচুয়ালি না, একটু উপরে। তাহলে এই জায়গাটা আমি টপ থেকে 0 না দিয়ে টপ থেকে আমি কিছুটা উপরে উঠাই দিলাম। বোঝা গেছে? কে বোঝো না? কে বোঝো নাই? এটা বুঝতে পারছো? কারণ আমি নিছি এই সেকশনের সাথে, তাহলে এই সেকশনের যদি বটম আমি 0 দিই তাহলে তো এখান থেকে পাবে, ঠিক আছে না? কিন্তু আমার তো একটু টপ থেকে উপরে দেওয়া দরকার, তাহলে টপ থেকে এটাকে ম্যানেজ করাটা সহজ হবে। টপ থেকে 0 না দিয়ে টপ থেকে মাইনাস কয়েক % দিলাম, তাহলে টপ থেকে সবসময় উপরে থাকবে, ঠিক আছে? এটা আর কি। আচ্ছা, এরপরে আমরা আসি, এটা হচ্ছে ওয়ার্ক এরিয়াতে আমাদের আছে, ঠিক আছে? তো এখানেও কিন্তু এই যে সেকশনের মার্জিন এখান থেকে এটাও কিন্তু কিছুটা ওভারলে হয়ে গেছে। আবার এটাকে চাইলে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে পারি এই সেকশনটাতে, তাতেও কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না। বুঝাইতে পারছি? কারণ এটা কিন্তু পুরাটা ভিতরেই কভার করতেছে, তো আমরা এটাকে এটার ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট করি, সমস্যা নেই। তো আমরা যদি এখানে যাই, images slash busy shape 3 no small content দিই, কারণ হচ্ছে ওইটার ভিতরে সব সময় যাতে সে ঠিকঠাক মতো থাকে। বুঝাইতে পারছি? না, ব্যাকগ্রাউন্ড পজিশনের প্রথমে এটা করতে হচ্ছে রাইটের জন্য, তারপর এটা টপের জন্য। বুঝিনি কোনটা? ব্যাকগ্রাউন্ড পজিশন এই 0 0 দেওয়া আছে, এটা পজিশন না? হ্যাঁ, এটা প্রথম 0, এটা লেফট থেকে 0, টপ থেকে 0, লেফট থেকে 0। প্রথমটা তাহলে টপের জন্য। হ্যাঁ, এই যে এটা কিন্তু এই যে ঠিকঠাক মতো বসে গেছে। হ্যাঁ, যদি বড় স্ক্রিনে যায় তাহলে ওই অনুযায়ী কিন্তু এটা অটো ম্যানেজ হয়ে যাবে, কারণ আমি সাইজ কি দিয়ে দিছি, কন্টেইন দিয়ে দিছি। যদি আমি কভার দিয়ে দিতাম তাহলে কি হতো, এটা কিন্তু মানে দেখা যাচ্ছে না মিললে কেটে যেত আর কি, জুম হয়ে যেত। আচ্ছা, এর পরের শেপটা হচ্ছে এইটা, এটা হচ্ছে আমাদের নিউজের সাথে এবং কন্ট্রাক্টের সাথে। তাহলে এটাকে আমরা দেখা যাচ্ছে টপ থেকে হালকা নিচে নামাই দিব, তাহলে কি নিচের এই সেকশনের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। তাহলে আমরা নিউজ যেটা আছে এইটাকে ধরি, তাহলে আমরা এখানে বললাম যে নিউজ এরিয়া পজিশন রিলেটিভ, ঠিক আছে, নিউজ এরিয়া আফটার কন্টেন্ট background image images slash busy key 4। ওকে, এখানে পজিশন আমাদের কি হবে, সিলেক্ট টপ থেকে আপাতত আমরা 0 রাখতেছি, ঠিক আছে, আর রাইট থেকে আমাদের কি 0, টপ থেকে 0, রাইট থেকে 0। এরপরে আমাদের একটা উইডথ দিতে হবে, তো উইডথ আমরা আপাতত 300 পিক্সেল দিলাম। আর হাইট আমাদের কতটুকু এটা একটু দেখি, এখান থেকে এই পর্যন্ত, তাহলে মোটামুটি 700 দিতে হবে। যেটি ইন্ডেক্সটা দিয়ে দিই -1। ওকে, এখন টপ থেকে আমরা দেখাচ্ছে 10% করে দিই, টপ থেকে 10% আরো নামাইতে হবে।
মানে এই টাইটেলের নিচে যাতে আসে, তো এইখানে টাইটেলের সাথে আছে, আমরা এখানে কত করে দিই, 30% করে দিই। তোমরা কি পিছনে গল্প করতেছো? কি কি গল্প আমার সাথে করো, সমস্যা নেই। হ্যাঁ, রিপিট হচ্ছে না, তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড রিপিট, আচ্ছা 20% থাকে, এটাই হয়ে যাবে। আরেকটা রিপিট হয়ে গেছে। হাইট তাহলে 650, উইডটাকেও কমাতে হবে তখন। এখানে গ্যাপ তৈরি হয়েছে, তাহলে তো 25 পিজি হয়ে গেছে। 250, 250 দিলে ছোট হয়ে যাচ্ছে। চলো, সমস্যা নেই। আচ্ছা, আমরা মোটামুটি ব্যাকগ্রাউন্ড ক্লাস সেট করলাম। এখন আমরা মানে শুরু থেকে পুরাটাকে মিলাবো যে আসলে কোনো ডিজাইন ঠিক করতে হবে নাকি, তারপর রেসপন্সিভ আমরা যাবো। আচ্ছা, এটা আমাদের কন্টেইনার অনুযায়ী ঠিক আছে। অনেকের দেখছি এই মাপটা কম বেশি ছিল। হ্যাঁ, এটা এখানে ঠিক আছে। আচ্ছা, পরের সেকশনে যদি আমি আসি, বটটা নিচে আছে। হুম, লেখাটার বটটা নিচে আছে। এটা এটা জি ভাই। এটা তাহলে ওই যে সাইজটা আরেকটু কমাইতে হবে, ঠিক আছে? তো এটা একটা ওয়ার্ড কম বেশি সমস্যা না, কারণ এটা হচ্ছে লম্বা একটা সেন্টেন্স, তো এখানে দেখা যাচ্ছে ক্লায়েন্ট চেঞ্জ করতে পারে, কম বেশি হতে পারে, ওটা অত বেশি সমস্যা নেই। আচ্ছা, তেমন জটিল কোনো মিস্টেক নাই। এখন এইখানে ব্রাউজার সাপোর্ট সিএসএস প্রিফিক্স, ব্রাউজার সাপোর্টের বলতে একটা ব্যাপার আছে, বুঝাই আমি। তো এইখানে এই যে সেম জিনিসপত্রগুলা, মানে সেম সিএসএস এইখানে যেটা আছে, এই ওয়েবসাইটটা আমি যদি ক্রোমে দেখি, ঠিক আছে, তাহলে কোনো কোনো জিনিসপত্র একটু কম বেশি হতে পারে, কোনো কোনো জিনিসপত্র একটু কম বেশি হতে পারে, ঠিক আছে। অনেক সময় এই ধরনের সমস্যা হবে, দেখা যাচ্ছে হয়তো আমি এটাতে যেটা ঠিকঠাক মতো করছি, ক্রোমে গিয়ে আমার ঠিকঠাক মতো কাজ করতেছে না, অথবা ক্রোমে আমি ঠিকঠাক মতো কাজ করছি, আমার ফায়ারফক্সে অথবা অন্য কোনো ব্রাউজারে গিয়ে কাজ করতেছে না। তো সিএসএস এর সাপোর্ট বলে কিছু জিনিস আছে, যেমন এখানে বলতেছে যে অ্যান্ড্রয়েড সামনে কি লিখতে হয়, ওয়েবকিট লিখতে হয়, ক্রোমের জন্য ওয়েবকিট লিখতে হয়, মজিলার জন্য মজ লিখতে হয়, ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য এমএস লিখতে হয়, আইওএস এর জন্য ওয়েবকিট লিখতে হয়, অপেরার জন্য ও লিখতে হয়, সাফারির জন্য ওয়েবকিট লিখতে হয়।
তো ঘটনা হচ্ছে সব সিএসএস প্রপার্টির জন্য লিখতে হয় না, যেগুলো আপডেটেড সিএসএস প্রপার্টি সেটা এক একটা ব্রাউজার এক এক ভাবে নিজেদের মধ্যে ইমপ্লিমেন্ট করছে, ঠিক আছে। যার কারণে অনেক সময় দেখা যাচ্ছে কিছু কিছু কোড আমি যদি ফায়ারফক্সে ঠিক দেখি দেখা যাচ্ছে আমার ক্রোমে সমস্যা হতে পারে, আবার ক্রোমে ঠিক আছে আমার ফায়ারফক্সে সমস্যা হতে পারে। এই কারণে এই জিনিসটাকে বলা হয় যে প্রিফিক্স। যখন আমরা সিএসএস 3 এর জন্য প্রিফিক্স ঠিক করে দিব, তখন দেখা যাবে আমার প্রত্যেকটা ব্রাউজারে সবকিছু ঠিকঠাক মতো কাজ করবে। এখন এই প্রিফিক্স ম্যানুয়ালি সেট করাটা কঠিন একটা ব্যাপার, যে CSS3 কোনটাতে কিভাবে সাপোর্ট করে এটা কিন্তু মানে বুঝে বুঝে ম্যানেজ করাটা কঠিন। এই কারণে CSS প্রিফিক্স জেনারেটর, ঠিক আছে, CSS প্রিফিক্স জেনারেটরের জন্য বেশ কিছু ওয়েবসাইট আছে, ঠিক আছে। এই ওয়েবসাইটটা আছে, তারপর হচ্ছে আমি সচরাচর একটা ইউজ করি, এই যে দেখো এখানে আপডেটেড সিএসএস আমাদের কি, যেমন ডিসপ্লে গ্রিড, ট্রানজিশন অল, ঠিক আছে, ইউজার সিলেক্ট নান, ব্যাকগ্রাউন্ড এইটা। এই কোডটার জন্য দেখো কতগুলা কোড তৈরি হয়েছে। ডিসপ্লে, এই যে এমএস গ্রিড, এমএস কিসের জন্য, এই যে একটু আগে আমরা কিন্তু দেখে আসলাম আইওএস এগুলোর জন্য। এরপরে এই যে দেখো এখানে কিন্তু ডিসপ্লে গ্রিড মেইন যে সিএসএসটা সেটা কিন্তু থাকবে, কিন্তু এইটার আন্ডারে কি হয়েছে আরো একটা কিন্তু সিএসএস জেনারেট হয়েছে। এরপরে ট্রানজিশন আমরা শুধু একটা লিখি, এটা লিখি, তাই না, কিন্তু এখানে ওয়েবকিট ট্রানজিশন, ও ট্রানজিশন, ওয়েবকিট ইউজার সিলেক্ট, মজ ইউজার সিলেক্ট, এমএস ইউজার সিলেক্ট। তার মানে ব্যাপারটা বোঝা গেছে, এখানে আলাদা আলাদা সিএসএস, কিন্তু এখানে মজের জন্য ইউজার সিলেক্ট লেখা হয়েছে, কিন্তু এখানে কিন্তু মজের জন্য ডিসপ্লে গ্রিড লেখা হয়নি। তার মানে ফায়ারফক্সে আবার ডিসপ্লে গ্রিড সচরাচর সহজভাবে সাপোর্ট করে। ব্যাপারটা বুঝে দিতে পারছি? তো এই যে কোনটাতে কোনটা সাপোর্ট করে কোনটাতে করে না, এই জিনিসটা কিন্তু ম্যানুয়ালি করাটা একটু জটিল, ঠিক আছে। এই কারণে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এগুলাকে কনভার্ট করে নেব। এটা একটা ওয়েবসাইট, এইখানে এই সাইটটাতে যদি আমি আসি, এটাতে স্যাম্পল দেখাই। এখানে আমি ডিসপ্লে ফ্লেক্স লিখছি, এই যে ডিসপ্লে ফ্লেক্সের জন্য আমার 3টা কোড জেনারেট হয়েছে। ওয়েবকিট, এখানে কিন্তু আবার বক্স, ডিসপ্লে ফ্লেক্স না। এখানে আবার এমএস এর জন্য ফ্লেক্স বক্স, আর সরাসরি আমরা কি লিখি, ডিসপ্লে ফ্লেক্স। ব্যাপারটা বুঝাইতে পারছি? তো এই ধরনের সিএসএস প্রিফিক্স আমাদেরকে তৈরি করতে হবে। তো আমরা সব ব্রাউজার চেক করার আগে আমাদের নরমাল যে সিএসএসটা আমরা লিখি এটাকে আমরা কপি করব। কপি করে দেখা যাচ্ছে এই যে এখানে আমি ক্লিন করে দিয়ে এইখানে দিয়ে দিলাম, তাহলে আমার এই যে প্রত্যেকটা জিনিসের জন্য, এই যে এখানে ডিসপ্লে ফ্লেক্স লিখছি, এই যে ডিসপ্লে ফ্লেক্সের জন্য আমার সব কোড কিন্তু তৈরি হয়ে গেল। বুঝাইতে পারছি? ব্রাউজার সাপোর্ট কিন্তু কোড আমি পেয়ে গেলাম, ঠিক আছে। এই যে এখানে দেখা যাচ্ছে যে এই যে প্লেস হোল্ডার এই সেইগুলা লেখা হয়েছে, এগুলার জন্য দেখো কত কোড জেনারেট হয়েছে, যেটা আমরা ম্যানুয়ালি কিন্তু লিখিনি। ব্যাপারটা বুঝাইতে পারছি? এখন এইখানে আমাদের কোড, এইখানে আমি কি করলাম, এটাকে কপি করলাম, কপি করে আমার কোড যেটা আছে এটাকে বাদ দিয়ে, আমার কোডটাকে বাদ দিয়ে এই কোডটাকে আমি এখন এখানে পেস্ট করে দেব। বুঝাইতে পারছি? তাহলে আমার ফুল ওয়েবসাইটের সিএসএস এখন কি হয়ে গেল, ব্রাউজার সাপোর্টেড হয়ে গেল। যেকোনো ব্রাউজারের জন্য সাপোর্ট। হ্যাঁ, যে কোনো ব্রাউজারে এখন ঠিকঠাক মতো কাজ করবে। আচ্ছা, আমরা বাকি এরিয়াগুলো লিখে নিব উপরে, সার্ভিসেস এরিয়া দিয়ে, অ্যাবাউট এরিয়া বুঝিনি, ওগুলা সমস্যা নেই, ওগুলা এডিটর ধরতে পারতেছে না, ওগুলা সমস্যা নেই। আর অবশ্যই সিএসএস এইচটিএমএল আমরা ভ্যালিডেশন করব, ঠিক আছে। ভ্যালিডেশনটা আগে করে নিই, কারণ নাইলে এখানে অনেক ইরর ধরবে। ভ্যালিডেশনটা আগে করতে হবে। ভ্যালিডেশন কি ভাই? ভ্যালিডেশন দেখাচ্ছি। আচ্ছা, আগে এই এই এরিয়াগুলো আগে লিখে নিই, ঠিক আছে। 3 নাম্বার, আমরা যে এইচটিএমএল সিএসএসটা লিখলাম আসলে কি আমরা সব নিয়মের ভিতরে ঠিকঠাক মতো লিখছি কিনা, অথবা আমরা এইচটিএমএল সিএসএস এর ভিতরে কোনো আমাদের ভুল আছে কিনা, এই জিনিসটা আমাদের দেখতে হবে।
উপরেরটা 4 লিখছি না, এটা তাহলে 5 6 7 তাহলে এখানে 3 4 নিউজ এরিয়া, 6 হচ্ছে ওকে। আচ্ছা, আমরা প্রথমে আগে HTML ভ্যালিডেশন করব, ঠিক আছে? তো আমরা দেখা যাচ্ছে w3c.org নামে একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে? হ্যাঁ, তো w3c.org নামে একটা ওয়েবসাইট আছে, এইখানে আমরা /validator, ঠিক আছে, এইখানে যদি যাই তাহলে দেখা যাচ্ছে এইখানে আমাদের HTML গুলাকে ভ্যালিডেশন করতে হবে। তো এখানে দেখা যাচ্ছে সরাসরি URL দিয়েও ভ্যালিডেশন করা যায়, ফাইল আপলোড করেও ভ্যালিডেশন করা যায়, আর এখানে হচ্ছে ডিরেক্ট ইনপুট, আমরা HTML কোডটা কপি করে এখানে পেস্ট করে দেব, চেকে ক্লিক করব, তাহলে দেখা যাচ্ছে এরা আমাদের HTML5 এর রুলস অনুযায়ী সব চেক করবে যে আমাদের এইখানে কোনো ভুল আছে নাকি। তো আমাদের এখানে কয়েকটা ওয়ার্নিং ধরছে। প্রথম হচ্ছে আমরা অ্যাকশন ফাঁকা রাখছি, ঠিক আছে, এরপর হচ্ছে সিলেক্টের এখানে আমরা কি রাখছি, নেম আইডি ফাঁকা রাখছি, ঠিক আছে, এগুলা ফাঁকা রাখা যাবে না। প্লেস হোল্ডার এখানে আমরা এই যে নেম গুলাকে ফাঁকা রাখছি, ঠিক আছে, তো এই জিনিসগুলো ঠিক করতে হবে। এখন নিচে যদি আমরা আসি তাহলে এইখানে দেখা যাচ্ছে এই যে এগুলা কিন্তু মার্ক করে দিচ্ছে যে কোথায় কোথায় আমাদের এই যে ইরর আছে, বুঝাইতে পারছি? তো এই জিনিসগুলো আমরা এখন ঠিক করব, এগুলা কিন্তু ইরর, এগুলা আমাদের ঠিক করতে হবে। দুই একটা ওয়ার্নিং থাকতে পারে কিন্তু ইরর কোনো রাখা যাবে না। তো এইখানে ফর্মের এখানে আমরা অ্যাকশনে হ্যাশ করে দিলাম যাতে কোনো কিছু না যায়, আর এখানে আমরা এই যে নেমের জায়গায় এখানে বলে দিলাম যে LNGUAGS ল্যাঙ্গুয়েজ, আইডিও আমরা এখানে ল্যাঙ্গুয়েজ করে দিলাম, ওকে। কারণ এগুলা অ্যাট্রিবিউট লিখছি মানে এগুলা ভ্যালু দিতে হবে, ফাঁকা রাখা যাবে না, ঠিক আছে? আচ্ছা, এখানে সেম ভাবে অ্যাকশন আমরা এখানে হ্যাশ দিয়ে দিলাম, এখানে নেম দিলাম যে ইমেইল, এখানে আমরা দিলাম যে সাবজেক্ট, এখানে আইডি আমাদের লাগে না, আইডিটা উঠাই দিই, নেম আমাদের লাগবে মেসেজ এইখানে নেই। আবার কপি করলাম, কপি করে দেখা যাচ্ছে আমি এখানে আবার পেস্ট করে দিয়ে চেক দিলাম যে কোনো ওয়ার্নিং আছে নাকি। HTML লিখে অবশ্যই এখানে চেক করতে হবে, এখানে কি দেখাচ্ছে, আর কোনো ওয়ার্নিং নাই, ঠিক আছে? তোমরা যদি HTML এর স্ট্রাকচারে ভুল করো, কোথাও ডিপ দিছো, কোথাও ডিপ দাও নাই, ঠিক আছে, কোথাও কোনো কিছু মিস্টেক করছো, তাহলে কিন্তু এরা ভ্যালিডেশন করে বলবে যে তোমার HTML এর ভিতরে রং স্ট্রাকচার আছে অথবা ভুল আছে, এগুলা ঠিক করতে হবে। বুঝাইতে পারছি? তো এখানে এভাবে কি করতে হবে, তোমরা দেখা যাচ্ছে গুগলে যদি সার্চ করো যে w3c ভ্যালিডেটর, তাহলে দেখা যাচ্ছে ওয়েবসাইটটা পাবা, ঠিক আছে? এইখানে প্রথম লিংকে গেলে দেখা যাচ্ছে এখানে কি করা যায়, HTML ভ্যালিডেশন করা যায়, আর নিচে দেখবে যে w3c CSS, ঠিক আছে? এখানে যদি যাও তাহলে এখানে তোমরা CSS ভ্যালিডেশন করতে পারবে, এই যে CSS ডিরেক্ট ইনপুট দিতে হবে। CSS অবশ্যই প্রিফিক্স করার আগে এখানে দিতে হবে, প্রিফিক্স করলে সেটার অনেক ভুল ধরবে। এই যে দেখো এখানে CSS এর মধ্যে আমার কোনো ভুল নেই, বুঝাইতে পারছি? আমরা যদি ফর্মের ওগুলাতে নেম টেম গুলো যদি দিয়ে দিতাম তাহলে ওইখানে কোনো ভুল থাকতো না, বুঝাইতে পারছি? এখন দেখো এটাকে আমি কি করি, CSS প্রিফিক্স করি, CSS প্রিফিক্স করলাম, করে দেখা যাচ্ছে এইখানে যদি দিই, দেখি কি আসে। এই যে অনেক ইরর আসতেছে, কারণ ওরা এই যে MS এই সেই এগুলাকে আবার চিনতে পারে না। এই কারণে বললাম যে CSS প্রিফিক্স তৈরি করার আগে কি করতে হবে, ঠিক করতে হবে যে কোনো ইরর আছে কিনা। যদি কোনো ইরর থাকে এখানে দেখাবে, সেই ইরর গুলাকে ঠিক করতে হবে, বুঝাইতে পারছি? এরপর প্রিফিক্স করে নেব। কনসেপ্ট ক্লিয়ার?
তাহলে একটা টেমপ্লেট ডিজাইন করার পরে এই কাজগুলো করতে হবে যে আমার কোডের স্ট্রাকচারে কোনো ভুল আছে কিনা, যদি কোনো এরর থাকে তাহলে সেগুলো ঠিক করতে হবে। এখানে কিন্তু ইনস্ট্রাকশন দিয়ে দিবে যে কি মিস্টেক হয়েছে। এরপরে দেখা যাচ্ছে সেগুলাকে ভ্যালিডেশন শেষ হয়ে গেলে সিএসএস এর প্রিফিক্স তৈরি করতে হবে যে আমার সিএসএস এর কোনো সমস্যা আছে কিনা, যাতে আমাদের সব ব্রাউজারে ঠিকঠাক মতো সাপোর্ট করে। এই জিনিসটাকে মানে রেসপন্সিভের সিএসএসটাকেও আমরা প্রিফিক্স করে নেব, কিন্তু রেসপন্সিভের কোডটা এখন লিখিনি, ঠিক আছে? এটা আমরা রেসপন্সিভ লেখা শেষ করে কি করব, পরবর্তীতে আমরা এটা প্রিফিক্স তৈরি করে নেব। আমি কি বুঝাইতে পারছি? একটা প্রজেক্ট শেষ করে এই কাজগুলো করতে হবে যাতে কোডের মধ্যে কোনো ইরর না থাকে, কেউ যাতে ভুল ধরতে না পারে যে তোমার কোডের মধ্যে ইরর আছে। এখন আমরা দেখবো যে এই ওয়েব পেজটা আমাদের সব ব্রাউজারেই কি করবে, ঠিকঠাক মতোই কাজ করবে। বুঝাইতে পারছি? কোনো ধরনের সমস্যা তৈরি করবে না। আচ্ছা, এটা হয়ে গেল। এখন আমরা রেসপন্সিভটা করে ফেলবো। রেসপন্সিভটা, আচ্ছা রেসপন্সিভ আমাদের এখন প্রথমে আমরা এখান থেকে শুরু করবো যে আমাদের কোথা থেকে ভাঙতেছে এই হেডারটা। তো এখানে যদি আমরা দেখি তাহলে একটু পরে কিন্তু আমাদের এই যে এখানে কিন্তু লোগোটা চলে যাচ্ছে, ঠিক আছে? তো লোগোটা চলে যাওয়ার কারণ হচ্ছে যে এখানে আমাদের কি আছে, লোগোটা বাইরে আছে। এখন দেখো আমি এটাকে যখন ছোট করতেছি লোগোটা কিন্তু এই যে এখানে আসার পরে কেটে যাচ্ছে। এখন এইখানে কিন্তু কন্টেইনারের বাইরে কিন্তু আমাদের জায়গা রাখার মতো জায়গা নাই। ব্যাপারটা বুঝাইতে পারছি? তো কন্টেইনারের বাইরে যখন আমাদের জায়গা থাকতেছে না তখনও যদি আমরা লোগোটাকে বাইরে রাখি তাহলে তো আমরা লোগোটাকে কখনোই ম্যানেজ করতে পারবো না। এই কারণে যতদূর পর্যন্ত আমাদের এখানে 1438 পর্যন্ত দেখা যাচ্ছে যে লোগো বাইরে রাখা সম্ভব, এরপরে কিন্তু আর স্পেস নাই। স্পেস আছে? নাই কিন্তু, ঠিক আছে? এই কারণে আমরা কি করব, 1450-এ আমরা দেখা যাচ্ছে লোগোটাকে অ্যাবসলিউট যেটা আমরা করছিলাম সেটাকে আমরা উঠাই দিব, ভিতরে ঢুকাই দিব লোগোটাকে। বুঝাইতে পারছি? তাহলে কি করব, এখানে এই যে লোগোটা আমাদের এখানে কি করা আছে, অ্যাবসলিউট করা আছে, এটার পজিশন আমরা ইনহেরিট করে দেব। ইনহেরিট মানে কি, যে এইটা মানে যেমনটা ছিল তেমনটাই থাকবে, আর এখানে আমরা লেফট থেকে 0 করে দেব, ঠিক আছে? যে এটার কোনো মার্জিন আর থাকবে না, মাইনাস। তাহলে এখানে আমরা এটাকে ভিতরে ঢুকাই নিলাম। আমি কি বুঝাইতে পারছি? তাতে কি হইলো, আমার কিন্তু এখন রেসপন্সিভ আর সমস্যা হবে না, হলে কিন্তু ওটাকে আমি কখনোই ম্যানেজ করতে পারতাম না। তাহলে এখানে আমাকে একটা মিডিয়া অল এন্ড 1450 পিক্সেল আমি এখানে লোগোটাকে ম্যানেজ করে ঠিক করে নিলাম। বুঝাইতে পারছি? আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে আমার যখনই এটা ঠিক আছে, যখনই আমার এই যে এই স্ক্রিনে আসতেছে মানে 1170-এ আসতেছি, তখন কিন্তু আমার কন্টেইনার আর থাকতেছে না, কারণ আমার কন্টেইনার ম্যাক্স উইডথ কিন্তু 1100। এখন কন্টেইনারটাকে কিন্তু প্রত্যেকটা স্ক্রিনে ঠিক করে, যেমন হচ্ছে এই যখন 1100-র নিচে আসে তখন 1050 করে দেয়, এবং 900-তে আসে যখন 1000 তোমার হচ্ছে 990 করে দেয়। এরকম করে কিন্তু কন্টেইনারের ম্যাক্স উইডথটাকে কিন্তু ম্যানেজ করে। এখন ঘটনা হচ্ছে আমরা কিন্তু নেক্সট স্টেপ বুটস্ট্র্যাপ ইউজ করব। বুটস্ট্র্যাপে এগুলা কিন্তু বাই ডিফল্ট করে দেওয়াই থাকে, বাট এখন যদি আমরা এটাকে বারবার ম্যানেজ করতে যাই আমার কাছে একটু ঝামেলা মনে হয়। কিন্তু এই জিনিসটাকে একদম সহজভাবে আমরা যদি কন্টেইনারে এখানে ম্যাক্স উইডথ যা আছে সবই ঠিক থাকবে, আমরা উইডথটাকে যদি আমরা দেখা যাচ্ছে যে 10% কমাই দেই তাহলে কিন্তু আমাদের দুই পাশে কিন্তু কন্টেইনার স্পেসটা তৈরি হয়ে গেল। তাহলে কিন্তু আমাদের একটা কোড চেঞ্জ করলেই কিন্তু যথেষ্ট, বারবার কিন্তু কোড চেঞ্জ করতে হচ্ছে না। তাহলে এখানে আমি আরেকটা কোয়েরি করব, সেটা হচ্ছে যে যখনই আমি 1170-এ আসবো, কততে আসবো, 1170-এ আসবো, তখন দেখা যাচ্ছে যে আমার যে কন্টেইনার থাকবে সেইটার যে উইডথ থাকবে এইটাকে আমি 90% করে দেব, কারণ আমার মার্জিন অটো করা আছে, ম্যাক্স উইডথ আমার তখন ফ্যাক্ট না। তখন কি হবে, সে 10% মানে 5% করে কি করবে, দুই পাশে জায়গা দিবে। এটা কিন্তু আমি যতই ছোট করি না কেন দুই পাশে কিন্তু সে জায়গা দিবেই। ব্যাপারটা বুঝাইতে পারছি? তাহলে আমার কিন্তু আর কোনো ঝামেলা থাকলো না, বারবার উইডথটাকে ম্যানেজ করতে হলো না। কনসেপ্টটা ক্লিয়ার? দুইটা জিনিস আমাদের ঠিক হয়ে গেল। এই যে 1100 তো আমরা এটা 1200-তে করে দিই, কারণ এই যে লেগে যাচ্ছে, ঠিক আছে? 1200-তে করে মানে লাগার আগেই কি হবে, এটা ছোট হয়ে যাবে। এই যে এখন যদি আসি, এই দুই সাইডে লাগে যাওয়ার আগে কি হচ্ছে, এই যে ছোট হয়ে যাচ্ছে। বুঝাইতে পারছি? এটাকে এখন ছোট করতে থাকি, আমার দেখা যাচ্ছে এই যে
1000, 992 এই যে 900, এখানে কিন্তু 990 পর্যন্ত কিন্তু চলে। তাহলে আমরা 990 যখন যাবে, এখানে আমরা এটাকে মোবাইল মেনু করে ফেলবো, এই যে এটাকে। তাহলে এখানে আমি আরেকটা কোয়েরি করব, সেটা হচ্ছে, অবশ্যই আমি সিরিয়ালি করতে হবে, আমি কিন্তু সিরিয়ালি করতেছি, দেখো আস্তে আস্তে কমের দিকে আসতেছে, উল্টাপাল্টা কিন্তু করিনি, এই সিরিয়ালটা মেইনটেইন করতে হয়। তো 990 যখন আসবে তখন দেখা যাচ্ছে যে আমার এখানে মেনু রাখার মতো অবস্থা নাই, এই যে মেনু রাখার মতো অবস্থা নাই, পুরো মেনুটাকে যে আমি শো করাবো এরকম সিচুয়েশন নাই। তো এই কারণে আমি যেটা করবো সেটা হচ্ছে, এই যে মেনু যেটা আছে, মেনুটাকে আমি এখানে ডিসপ্লে নাম করে দেবো। ঠিক আছে, মেনুর কিন্তু আমার দরকার নেই এখন, আমি কিন্তু এখানে মোবাইল মেনু তৈরি করব। ঠিক আছে, আর মোবাইল মেনু আমরা কি তৈরি করব, এটা আমরা জাভা স্ক্রিপ্ট গুলা শেষ করি, তারপরে এই মেনুটাকে আমরা ডাইনামিক করব। বুঝাইতে পারছি? হ্যাঁ, আপাতত ডিসপ্লে নাম করে দিলাম। এই যে বাটন আর ইএন, এটা কিন্তু শেষ পর্যন্ত থাকবে। এখন এইখানে আমরা যখনই মেনু রান করতেছি, তখন কিন্তু এইখানে আমাদের একটা মেনু আইকন দিতে হবে, যেটাতে ক্লিক করার পর আমাদের মেনুটা আসবে। ঠিক আছে, তো ওই আইকনটা আমরা দিয়ে দিব। তো এখানে এই যে মেনু বাটন আমরা যেগুলা নিছিলাম, ঠিক আছে, কোথায় গেল, এই যে মেনু বাটন যেখানে নিছিলাম, এখানে যদি আমরা আরেকটা অ্যাঙ্কর নেই, এখানে আচ্ছা, ও এটা তো আবার ফন্ট আছে আবার 6, দেখে আসি, আগে কত ভালো ছিল, সব বিরক্ত লাগে, একটা আইকন খুঁজতে গেলে দেখতে হয় যে, আর আগে মুখস্থ নাম লিখলে হয়ে যেত। বার্স, এই যে বার্স, এফ সলিড, তাহলে এটা হচ্ছে সলিড। এইখানে আমি ক্লাস দিলাম যে মেনু, মেনু আইকন। ঠিক আছে, মেনু আইকন। এখন যদি আমি রিলোড দিই তাহলে দেখবো যে এই যে এখানে এটা চলে আসে। তো এটা ডিজাইনটা আগে একটু ঠিক করে নিই। তো এটার ফন্ট সাইজটাকে আমি দেখা যাচ্ছে যে 30 পিক্সেল দিলাম। এটা আমাদের কালার দিব কালার 2, বুঝাইতে পারছি? এটা তো মার্জিন দেওয়াই আছে, তো এটা অটোমেটিক পাইছি, এটা কিন্তু আমাদের আর কিছু করতে হচ্ছে না। তো আমি এটাকে জাস্ট উপরে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পরে এটাকে হেডার এরিয়াতে দিয়ে দিব, অ্যাকচুয়ালি এখানে দিয়ে দিব, কিন্তু এখানে কি থাকবে, এটা ডিসপ্লে নাম থাকবে। যখনই আমার রেসপন্সিভে যাবে, আমার মেনু যখন হাইড হয়ে যাবে, তখন এটা কি হবে, ডিসপ্লে ব্লক হবে। তাহলে দেখবো যে আমার এটা কি থাকবে না, নরমালি থাকবে না, যখনই আমার মেনুটা হাইড হচ্ছে তখনই এখানে আসতেছে। তো এই তিনটা জিনিস কিন্তু এখানে থাকবে, এই তিনটা জিনিস থাকবে। আমরা দেখা যাচ্ছে এটাকে 320 পর্যন্ত একবারে চেক করব। এই অবস্থায় আসে এখন দেখা যাচ্ছে যে আমার মানে এইটাকে রাখা আসলে সম্ভব না, শুধু মেনু আইকনকে আমাদের রাখতে হবে। তো কত স্ক্রিন পর্যন্ত আমাদের বাটন এগুলো আসতেছে, আমাদের 450 পর্যন্ত মোটামুটি আসতেছে। তাহলে আমরা এখানে একটা 450 এর জন্য নিয়ে নিব নিচে, যদিও মাঝখানে আরো নিতে হবে, সেটা আমরা পরে দেখতেছি। এখানে 450। তো এইখানে যাওয়ার পরে এখন যদি আমি এই হেডার বাটন যদি আমি সবগুলা যদি আমি এখানে কি করে দেই, মানে মানে ডিসপ্লে না করে দিই, তাহলে ওই বাটন সহ কিন্তু চলে যাবে। ঠিক আছে, এই কারণে আমাদের এখানে নেস্টেড করে দিতে হবে যে হেডার্স এর ভিতরে যে ফর্ম আছে, ঠিক আছে, এটা কি হবে, ডিসপ্লে নাম হবে। তাহলে ফর্ম বলতে আমার শুধুমাত্র কোথায় যাবে, এটা চলে যাবে। ওকে, ফর্ম গেল। এরপরে হচ্ছে এর ভিতরে যে আমার বিটিএন কি আছে, স্টাইল 2 আছে। তাহলে এভাবে বলতে পারি যে কমা হেডার বাটনস এ ডট বিটিএন 2, এই দুইটা কি হবে, হাইড হয়ে যাবে। এখন যদি আমি আরো ছোট করি, এই যে কি বুঝাইতে পারছি, তাহলে কিন্তু আমাদের এই যে হেডার কিন্তু এখন ঠিকঠাক মতোই আছে। এই যে, তাহলে উপরে হেডারে আমাদের কাজ শেষ। এখানে মেনুটা আমাদের করতে হবে যখন আমরা
জাভাস্ক্রিপ্ট শিখবো, এরপরে দেখা যাচ্ছে আমরা এই মেনুটাকে ঠিক করে ফেলবো। এখন আমরা এই জিনিসটাকে দেখি, ব্যানারটাকে দেখি। আমাদের ব্যানার এইখানে যখন আসতেছি তখন দেখা যাচ্ছে যে মানে অ্যাকচুয়ালি 990, ঠিক আছে। এইখানে যখন আসতেছি তখন কিন্তু এই যে টেক্সট কিন্তু আমাদের এই যে ভেঙে কিন্তু এই যে নিচে নামে যাচ্ছে। এই কারণে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে ব্যানার এরিয়া, কন্টেন্ট এরিয়া আমাদের 50% ছিল না, এটা 990 যখন আসবে, 990 যখন আসবে তখন এটাকে আমরা কি করব, উইডথটাকে আমরা 100% করে দেবো যাতে এটা না ভাঙে। আর এই যে 100% হয়েছে, এখন এটাকে আমরা ছোট করি, দেখবো যে এই যে এটা ভাঙতেছে না। এখন দেখা যাচ্ছে যে আরো ছোট করি, এই যে যখন আর জায়গা থাকতেছে না তখন নিচে চলে আসতেছে, ঠিক আছে। তো এই জিনিসটাকে আমরা আরেকটু ঠিক করব। সেটা হচ্ছে তার আগে আমাদের যেটা করতে হবে, এই যে 990 যখন আসতেছে তখন কিন্তু আর এই ইমেজটাকে ব্যাকগ্রাউন্ডে রাখা যাবে না, কারণ আমাদের টেক্সট কিন্তু ফুল হয়ে যাচ্ছে। তো এই জন্য দেখা যাচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে একটু সরাই দিব, হেডার এরিয়ার ভিতরে যে ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে সেটাকে আমরা নাম করে দিব। তো হেডার এরিয়াতে যাই, যাওয়ার পরে এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ, আচ্ছা ওইখানে আমরা ডিরেক্ট ব্যাকগ্রাউন্ড ইউজ করছি। ব্যাকগ্রাউন্ড যেটা থাকবে সেটাকে আমরা নাম করে দেব, তাহলে দেখা যাচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা আর থাকবে না, ঠিক আছে। এটা আমাদের ক্লিন হয়ে গেল, এটা আমরা আগে ঠিক করে আরো দেব। ছোট করতে আসলে ডান করলে না, ওটা আমরা এখানে উপরে দিব ইমেজটাকে, মানে উপরে বলতে এটা উপরে উঠাই দিয়ে নিচে ইমেজটাকে দিব আর কি। তার আগে মানে এটা ডিজাইনটা ঠিক করে ফেলি। তো এইখানে এখন দেখা যাচ্ছে যে এই যে এখানে যে আমাদের উপরে স্পেসটা ছিল এটাও কিন্তু অনেক বেশি আছে, ঠিক আছে। তো এই স্পেসটাকে আমরা দেখা যাচ্ছে যে যদি 5 করে দেই, 5 করে দিলে কিন্তু মোটামুটি আমাদের ঠিক থাকতেছে, ঠিক আছে। তাহলে ব্যানার কন্টেন্ট যেটা থাকবে এটা প্যাডিং আমরা 5 রেম করে দেব, তাহলে এইটা প্যাডিং আমাদের 5 রেম হয়ে গেল। ওকে, আচ্ছা এরপর এটাকে যদি আরো ছোট করি, আচ্ছা এখানে আমাদের একটা স্ক্রল আসতেছে এখানে, ও আচ্ছা নিচের দিকে, আচ্ছা ওগুলো ঠিক আছে, এটা পরে সাইজ করতেছি। তাহলে এইখানে আমাদের এই দুটো পাশাপাশি ঠিক আছে। তো এইখানে গিয়ে দেখা যাচ্ছে যে বাটনের আর জায়গা হচ্ছে না, এই টেক্সট গুলোকে ছোট করতে হবে। তো এইখানে আমরা 450 সবার নিচে নিছিলাম না, তো এর আগে আমরা দেখা যাচ্ছে যে 575 বলে একটা জায়গা দিব। কত? 575, ঠিক আছে। এই জায়গায় গিয়ে আমরা দেখা যাচ্ছে 450 450 পর্যন্ত আমাদের যে সমস্যাগুলো হবে এইগুলাকে আমরা দেখা যাচ্ছে ঠিক করে ফেলবো। যেমন আমাদের এই ফন্ট সাইজটাকে ছোট করা দরকার, তো ফন্ট সাইজ এখানে আমার 6 রেম আছে, 5 রেম যদি দেই তাহলে কিন্তু মোটামুটি ঠিক থাকে, ঠিক আছে। এই যে 5 রেম, 5 রেমে দেওয়া যাবে। তাহলে এখানে আমরা এটা ফন্ট সাইজ 5 রেম করে দেবো, মানে 50 পিক্সেল করে দেবো। 320 চলে আসছে। না, এটা 346 আছে না, এই কারণে 450 আমরা দেখা যাচ্ছে এটাকে আবার ছোট করবো, সমস্যা নেই। এরপর উপরে নিচের যে প্যাডিংটা আছে, ঠিক আছে, এটা 5 আছে, 5 থেকে এটাকে দেখা যাচ্ছে যে আমরা 4 এ নিয়ে আসি, অথবা 3 তে যদি দেই, হ্যাঁ 3 তে নিয়ে আসি। তাহলে এখানে এই জিনিসটাকে আমরা আরো একটু কমাই দিব, তাহলে কিন্তু আমাদের হেডারে এটা কিন্তু মোটামুটি হইলো। এটা চেঞ্জ করতে হচ্ছে না। এখন এই বাটনটাকে শুধু প্লেস করতে হবে ঠিকঠাক মতো। বাটনটা এখানে আর জায়গা হচ্ছে না, ঠিক আছে, নিচে চলে আসছে, ভালো কথা। কিন্তু নিচে যদি আসে তাহলে আমাদের এটাতে মিনিমাম একটা কি দরকার, মানে আচ্ছা আমরা এই যে মার্জিনটাকে একটু কমাই দেখি, মার্জিন কমাই যদি, হ্যাঁ মার্জিন কমাইলে কিন্তু ঠিক হবে, ঠিক আছে। আমরা আরো একটা 320 দেখি কত দিলে আমাদের ঠিক থাকতেছে। আচ্ছা 320 অ্যাকচুয়ালি দুইটা পাশাপাশি থাকবে না, অসম্ভব একটা ব্যাপার। তো এইখানে আমরা দেখা যাচ্ছে যে 450 পর্যন্ত ঠিক রাখি। কতটুকু 30 রেম যদি দেই তাহলে আর, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে 500 450 575 ঠিক আছে।
30 করে দিলাম, পরে এটা আমরা দেখতেছি, এটা ঠিক আছে। এখন কিন্তু আমাদের টেক্সটটা এই যে বড় স্ক্রিন থেকে আমরা ছোট স্ক্রিন চিন্তা করি, তাহলে কিন্তু আমাদের টেক্সটটা কিন্তু ঠিকঠাক আছে, বুঝাইতে পারছি? আচ্ছা, এখন আমাদের মানে 450-এর নিচে এসে কিন্তু এই যে এই সমস্যা হচ্ছে, কারণ এই সময় তার বাটন আর এটা পাশাপাশি রাখা সম্ভব না, তাই না? এই কারণে আমরা কি করব, দেখা যাচ্ছে যে এই নিচের যে লিঙ্কটা থাকতেছে, এই লিঙ্কটাকে আমরা দেখা যাচ্ছে মার্জিন টপ যদি দিই 20 পিক্সেল, তাহলে কিন্তু এরকম চলে আসতেছে টেক্সট অ্যালাইন্স। মনে হচ্ছে এটাকে যদি এই বরাবর দেওয়া যেত তাহলে বেশি ভালো হতো, ঠিক আছে? মার্জিন লেফট করে দেন, পুরোটাই যাচ্ছে। লিঙ্কে ধরে দিলে হয়তো, লিঙ্ক তো ওখানে ধরে নাই, এই অবস্থা। লিঙ্কে তো ধরেই দিব, ঠিক আছে? এইরকম হইলে কিন্তু মোটামুটি একটু ভালো লাগে। এই কারণে দেখা যাচ্ছে আমরা এই কাজটা করব, সেটা হচ্ছে যে যখন 450-এ আসবে তখন দেখা যাচ্ছে যে মার্জিন টপ আমরা দেখা যাচ্ছে যে 3 রিম দিলাম, আর মার্জিন লেফটও এরকম 3 রিম দিলাম, তাহলে দেখা যাচ্ছে যে এটা মোটামুটি এটার বরাবর থাকবে, তখন আর খারাপ লাগবে না, বুঝাইতে পারছি? আচ্ছা, এখন আমরা চলে যাব ইমেজে। এখন এইখানে গেলে তো আমরা দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজটা অ্যাকচুয়ালি ভালো লাগবে না, তখন আমরা এই ইমেজটাকে নিচে দিয়ে দিব একবারে। তো এটার জন্য দেখা যাচ্ছে যে আমাদের এই যে ব্যানার কন্টেন্ট যেটা আছে, ঠিক আছে, এইখানে এটার পরে আমরা দেখাচ্ছি, এখন তো ফুল স্ক্রিন, এটা তো আর সমস্যা নেই। ব্যানার ইমেজ নিব, আইএমজি নিলাম, ব্যানার assets/images/banner image। এটা নরমালি আমাদের দেখা যাচ্ছে যে নরমালি আমাদের এটা কি থাকবে, ডিসপ্লে নাল থাকবে, আর যখনই আমাদের 990 এ যাবে তখনই আমরা এটা কি করব, যে ডিসপ্লে ব্লক করে দেব। আচ্ছা, এই যে ইমেজটা চলে আসছে, এখন এইখানে আমরা এর ভিতরে যে আমাদের, আচ্ছা এইখানে আমাদের একটা মানে ডিফল্ট সিএসএস করে নিতে হবে, সেটা হচ্ছে যে ইমেজের ম্যাক্স উইডথ আমাদের 100% করে নিতে হবে, এটা আমরা করে নিব। আইএমজি ম্যাক্স উইডথ 100%, ঠিক আছে? তাহলে দেখা যাচ্ছে কোনো সময় ইমেজগুলো এই যে বাইরে চলে যাবে না, ডিপের বাইরে যাবে না। এখন যদি দেখি তাহলে কিন্তু ঠিক আছে, আমাদের এটাকে যে বড় করি, ইমেজটা কিন্তু আমাদের চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, এইখানে এটা আমাদের কন্টেইনারের বাইরে নিতে হবে না, কারণ নাইলে দেখা যাচ্ছে যে মানে এই যে কন্টেইনারের কারণে কি হচ্ছে, এই যে কন্টেইনার আছে না, যার কারণে ইমেজটা কিন্তু ওই যে মানে দুই সাইডে গ্যাপ তৈরি হচ্ছে, ঠিক আছে? এবার কিন্তু আর গ্যাপ পাবে না, ঠিক আছে? তবে এইখানে একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে এই সাইজটাতে কিন্তু আমাদের মানে ইমেজটা কিন্তু মানে বিশাল বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে? যদি আমরা 767 কতদূর পর্যন্ত আবার আসবে না, মানে তখন মানে খারাপ লাগবে, মানে এটা একবারে নিচে চলে যাবে এমন একটা অপরিস্থিতি হবে, ঠিক আছে? এইখানে গ্যাপ আসতেছে কেন?
আচ্ছা এটা কন্টেইনার, এটা হচ্ছে কন্টেইনার। ডিসপ্লে বোর্ড, আচ্ছা এই যে এখানে আমরা আইএমজি ধরছি না, ব্যানার ইমেজ, এখানে আইএমজি নিতে হবে, এটা ব্লক করে দিয়ে এটার উইড আমাদের 100% করে দিতে হবে। ওকে, তাহলে আর সমস্যা হবে না। এখন আমরা যেভাবে ছোট করবো ওই অনুযায়ী দেখাচ্ছে ইমেজটা, বুঝাইতে পারছি? আচ্ছা তাহলে এই সেকশন আমাদের মোটামুটি কমপ্লিট। ইমেজটা কিভাবে বলবো? ইমেজটা এটা হ্যাঁ হুম যেটা কি নিচে থাকবে তাহলে হ্যাঁ নিচে থাকবে, এই section কারণ প্রথম মানে ফোকাস হবে টেক্সটে যে আসলে এখানে কি লেখা আছে, প্রথম ভিউ হবে এটা। প্রথম যদি ইমেজ হয় তাহলে তো ইমেজ দেখে কেউ কিছু বুঝবে না। ইমেজটা ডান করে দিলে হয় না? ডান করে দিলে নান করে দিলেও হয়, ঠিক আছে না? অমনি ভালো লাগবে। বাট দেখা যাচ্ছে যদি সিচুয়েশন এমন হয় যে ক্লায়েন্ট চাচ্ছে না আমার ইমেজ লাগবে, তখন আমরা কি করব? ঠিক আছে না? এই কারণে ইয়া করলাম। এইখানে যদি বলে যে না আমার ইমেজটা দেওয়ার দরকার নেই, তাহলে এটা আউট করে দেবো, হয়ে গেল। বোঝা গেছে? এটা ক্লায়েন্টের উপর বেস করে। আচ্ছা এরপর আমরা নিচের সেকশনে আসি। এইখানে আমাদের এখানে আমরা এগুলাকে সিঙ্গেল করে ফেলতে পারি, ঠিক আছে? যেহেতু টেক্সট বেশি আছে, সিঙ্গেল করলেও খারাপ লাগবে না। এই যে বুঝাইতে পারছি? 990 যখন আসবে সার্ভিসেস এরিয়া, এখানে একটু লিখে দিই। তো এখানে সার্ভিসেস আমাদের ডিসপ্লে গ্রিড করা ছিল, এই যে গ্রিড টেমপ্লেট কলামস, এখানে দেখাচ্ছে আর রিপিট করার প্রয়োজন নাই, এখানে দেখাচ্ছে অন একবার করে দিলেই যথেষ্ট। এখন যদি রিলোড দিই তাহলে দেখবো যে এগুলা যেহেতু টেক্সট বেশি আমাদের, ঠিক আছে? এই টেক্সট গুলা বেশি, টাইটেল গুলো বড়। হ্যাঁ এই যে দেখো, এই যে এগুলাকে বিয়ার না দিয়ে কি সুবিধা হয়েছে দেখো, এখন কিন্তু এক লাইনে চলে আসতেছে, কারণ ওই স্পেসটা আছে। যদি বিয়ার দিতাম তাহলে কিন্তু ওই সেম বড় মানে নিচে নিচে থাকতো, তখন কিন্তু খারাপ লাগতো। এখন কিন্তু অটোমেটিক ভাবে এই যে ঠিকঠাক মতো বেরিয়ে গেছে। বিয়ার দিলে কি বিয়ার না করে দেওয়ার কি করে? বিয়ার উঠানো যায় না। এই যে এটা কিন্তু আমাদের রেসপন্সিভ হয়ে গেছে, এটা কিন্তু আর আমাদের টাচ করতে হচ্ছে না। আচ্ছা এরপরে হচ্ছে সেকেন্ড এই সেকশনটা। তো এই সেকশনে এমন হতে পারে ক্লায়েন্ট এই টেক্সটটাকে প্রথমে চাচ্ছে, ইমেজটাকে পরে চাচ্ছে, এমন কিন্তু হতে পারে, ঠিক আছে? তো এটা কিন্তু আমরা 767 পর্যন্ত কিন্তু পাশাপাশি নিয়ে আসতে পারি, খুব একটা সমস্যা হবে না, ঠিক আছে? তো এটা আমরা 767তেই দুইটা করবো, যেহেতু এটা আমাদের সিঙ্গেল এলিমেন্ট। এখানে আমরা আরেকটা নেব, সেটা হচ্ছে 767তে গিয়ে আমাদের এটা ডিসপ্লে ফ্লেক্স করা আছে আমাদের, তাই না? তাহলে ফ্লেক্স যদি করা থাকে তাহলে এখানে আমাদের লেফট রাইট এটাকে আমরা একসাথে ধরলাম, ধরার পরে এখানে বললাম যে ফ্লেক্স 00 100%, 50% ছিল 100% করে দিলাম, তাহলে কিন্তু
আর একটু ছোট করলে এটা 100% হয়ে যাবে। উম, ও আচ্ছা, ম্যাক্স উইথ দেওয়া ছিল, ম্যাক্স উইথ 100%। এই যে ভাই আপনার বুদ্ধিটা দিয়ে দেওয়ার ব্যবস্থা আছে? কি মানে সাথে সাথে গেম থাকবে, মানে টোটালি বাইরে হয়ে যাবে, মানে আপনার বুদ্ধিটা দেওয়ার কোনো বুদ্ধি আছে নাকি? ও মানে এই যে কিভাবে বুঝতেছি, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এইখানে আরেকটা ব্যাপার আছে, এই যে এটা আমরা লেফটে বের করে নিছিলাম মনে আছে, এটা 0 করে দিতে হবে, এটা একটা রাখা যাবে না। এখানে আমরা মার্জিন লেফট 0, তাহলে কিন্তু এটা আমাদের হয়ে যাবে। এখন ঘটনাক্রমে যদি ক্লায়েন্ট চায়, মানে এমনটা অনেক সময় থাকে, অনেক সময় বলে যে না আমার এটা উপরে দরকার, ঠিক আছে, তাহলে সব থেকে সহজ বুদ্ধি হচ্ছে আমাদের এই যে রাইট যেটা আছে এটাকে আমরা জাস্ট অর্ডার -1 করে দেবো, অর্ডার -1, ঠিক আছে, তাহলে দেখা যাবে ইমেজটা আমাদের নিচে যাবে, এই যে এটা উপরে চলে আসবে। হ্যাঁ, মার্জিন দিতে হবে, এটা বুঝতে পারছি। তো এইরকমও কখনো হয় ক্লায়েন্ট চায় যে আমার ইমেজটা নিচে দরকার, এটা আগে দরকার, তো আমার মতে এখানে আসলে ইমেজটা উপরে থাকাতে খারাপ লাগতেছে না, ভালো লাগতেছে, ঠিক আছে, মানে এটা কিন্তু ভালো লাগতেছে, এই কারণে আমি এটা রাখতে চাচ্ছি এইরকমই থাকে, ঠিক আছে। তো এখানে শুধুমাত্র ইমেজের নিচে একটু মার্জিন দিলে ভালো হয়। তো এখানে অ্যাবাউট লেফট যেটা থাকবে, এখানে আমরা দেখা যাচ্ছে যে মার্জিন বটম 2 রেম দিতে পারি, এই যে যাতে একটু স্পেস তৈরি হয়, ঠিক আছে। আচ্ছা, এই ফন্ট সাইজগুলো আমরা একটু কমাবো, সেটা হচ্ছে টোটাল যেটা ছিল এখানে 4 রেম ছিল, তো 3 করে দিলে দেখি ছোট হয়ে যায়, 4 করে দেবো। 3.5 লাইন হাইট থেকে কমাতে হবে, তাহলে এইটাকে আমরা 575 এ কমিয়ে দেব, ফন্ট সাইজ আর লাইন হাইটটাকে। এই যে দেখো ঠিক হয়ে গেছে, কি সহজ না? আচ্ছা, এই যে এগুলা এখন এইখানে যখন আমরা মানে 900-তে আসতেছি, তখন এগুলাকে আমরা 2টা করে দেব, তাহলে এখানে আমরা ওয়ার্কসে যদি যাই, যাওয়ার পরে এখানে আমরা 990 এরিয়া, এখানে আমাদের রিপিট কত ছিল, 3 ছিল, এখন 2 করে দেবো, তাহলে দেখা যাচ্ছে যে 2টা করে হবে, ঠিক আছে। এরপরে দেখা যাচ্ছে এটা 575 গিয়ে আমরা এটা সিঙ্গেল করে দেবো, তাহলে 575, এই যে এখানে গিয়ে আমরা এটাকে অন এফার করে দেবো, রিপিট তখন বাদ দিয়ে দেবো, এই যে ঠিক আছে, এই যে এটা কিন্তু আমাদের হয়ে গেছে। তাহলে এই সেকশন আমাদের কমপ্লিট। আচ্ছা, এরপরে আমরা নিচে আসি নিউজ গুলাতে। এখন নিউজ, এটা তো আমাদের 4টা এলিমেন্ট থাকলে আমরা 2টা করে নিতে পারতাম, যেহেতু আমাদের 3টা, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এই 767-তে আসার পরে যেহেতু যেহেতু ইমেজ নেই, চ্যাপটা লাগতেছে না, কিন্তু 767-তে আসলে আমরা এটা সিঙ্গেল করে দেবো, তাহলে আমাদের 767-তে যখন আসবে নিউজ এরিয়া,
এই যে বড় থাকলো, যখন এইদিকে আর হচ্ছে না, এই যে সিঙ্গেল হয়ে যাবে, এই সিঙ্গেলে থাকি, আর কোনো সমস্যা নাই। বুঝাইতে পারছি? ফর্ম তো মানে হয়ে গেছে, শুধুমাত্র এইখানে আসলে তো আর লেখার মতো পরিস্থিতি নাই, এই কারণে এগুলাকে আমরা সিঙ্গেল করে দিব। তো এটা দেখাচ্ছে 575, তাহলে আমরা করে দিই, ঠিক আছে? তাহলে এখানে এই যে আমরা এই যে গ্রিডটাকে আমরা কি করব, সিঙ্গেল করে দেব। 575 আসলাম, রেসপন্সিভ অনেক সোজা যদি আমরা কোড ঠিকঠাক মতো খুঁজি, আর কোড যদি উল্টাপাল্টা করি তাহলে রেসপন্সিভ একবারে জীবন শেষ করে দেবে। ঠিক আছে, আমি ওইখানে জাস্ট কি করছি, এই যে কন্টেনার উইডটা 90% করে দুই সাইডে গ্যাপ তৈরি হয়ে গেছে, আর কিন্তু কিছু করতে হচ্ছে না। এই যে এটা কিন্তু হয়ে গেছে, এখন শুধুমাত্র এই যে মানে না, এটা ওই যে এখানে নিচে মার্জিন দেওয়া আছে, প্লাস হচ্ছে আমাদের গ্রিডের গ্যাপ মনে হয় দেওয়া আছে একটা, এখানে গ্রিড গ্যাপ আছে। তো গ্রিড গ্যাপ যদি আমরা এখানে 0 করে দেই তাহলে কিন্তু মার্জিনে যথেষ্ট, ঠিক আছে? যেহেতু মার্জিন আমাদের দেওয়া আছে, তাহলে এখানে আমরা গ্রিড গ্যাপ এটা 0 করে দেব, তাহলে কিন্তু আমাদের ওই মার্জিনে যথেষ্ট, এটা কিন্তু আর চেঞ্জ করতে হবে না। এখন যাই বড় করি, এই যে এটা ঠিকঠাক মতো হয়ে গেছে, এই যে ছোট করতেছি, এই যে রেসপন্সিভ, এই যে ঠিক হইছে। ফুটারের মেনু নাম হয়ে গেছে টেক্সট গুলো ছোট ফুটারটার একটু গ্যাপটা কমাই দেন না। ফুটারের মেনুটা ভাই রান না। কোনটা এটা? না না, আমি যে সেন্ড মেসেজ বাটন, এইটা সাবমিট বাটন নিচে, এটা এটা তার নিচে এটা এটা না না না, এটা সেকশনের এত, এটা আমরা কমাবো পরে, প্রত্যেকটা সেকশন মিলাই দিয়ে কমাবো, সমস্যা নেই। এটা আগে দেখি, এইখানে আমাদের কোনো কিছু চেঞ্জ করতে হচ্ছে না, শুধু মেনুটাকে আমরা সাইজ করব, ঠিক আছে? তো এটা নান হয়ে যাওয়ার কারণ হচ্ছে আমরা ডিরেক্ট মেনু যেটা ছিল, ঠিক আছে, ওটাকে আমরা নান করছি। তো এইখানে আমরা যখন নান করছি তখন এটাকে বলে দেবো যে অ্যাকচুয়ালি এটা হচ্ছে শুধু হেডারের মেনুটা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের হেডার এরিয়ার ভিতরে, তাহলে এখানে মেনু নান হবে অ্যাকচুয়ালি হেডার এরিয়ার ভিতরে যে মেনু আছে সেটা, তাহলে নিচেরটাকে আসলে সে খাই ফেলবে না। আচ্ছা, এখন দেখি এটা কতদূর পর্যন্ত ঠিক আছে আমাদের। 700 600 এইখানে এইটাকে যেটা করি আমরা সেটা হচ্ছে যে এখানে আমরা ফ্লেক্স করছি না, এখানে আমরা ফ্লেক্স র্যাপ করে দেবো, ঠিক আছে? তাহলে এই যে নিচে নিচে চলে আসবে, ওইখানে ভেঙে যাবে না। তাহলে আমরা এটাকে একটু করে ফেলি, সেটা হচ্ছে ফুটার মেনু ফ্লেক্স র্যাপ। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, এরপরে এইখানে ভেঙে যাচ্ছে, তাই না? তো এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে 600 তো আমরা 575 আসলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আসে এতে আমরা দেখা যাচ্ছে মার্জিন বটম দেব, ঠিক আছে? মার্জিন বটম এখন দেখো এই যে নিচে 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 একটা নিচে আর একটা চলে গেল, বুঝাইতে পারছি? এইরকম থাকে। এখন যদি উইজেট সিস্টেম থাকে তাহলে সবটাকে নিচে নিচে নামাই দিই, যেহেতু এটা জাস্ট একটা সিঙ্গেল মেনু। এখন এটাকে যদি আমরা সরাসরি নিচে নামাই দিই তাহলে কিন্তু অনেক লং হয়ে যাবে, বড় হয়ে যাবে, যেহেতু এখানে উইজেট নেই, ঠিক আছে? তো সেক্ষেত্রে এইভাবে থাকলে এনাফ। আর ক্লায়েন্ট যদি বলে যে না আমার একবারে সিরিয়ালি লাগবে, তাহলে একবারে সহজ বুদ্ধি না, এই যে ফ্লেক্স ডিরেকশন চেঞ্জ করে দেবো আমরা। কেন ডিসপ্লে ফ্লেক্স ডিরেকশন কলাম করে দেবো, হয়ে গেল। আমরা কেন এখানে আবার ডিসপ্লে চেঞ্জ করতে চাই? এই যে বুঝাইতে পারছি? সহজ। আচ্ছা।
আচ্ছা এটা এমনই থাকে, তাহলে স্পেসটা কম লাগতেছে। আচ্ছা এখন আমরা দেখি কোন ফন্ট সাইজ ছোট করা দরকার, কোন স্পেসটা কমানো দরকার। কিন্তু আমরা প্রথমে যেটা ঠিক করে নিব সেটা হচ্ছে আগে গ্রিড গুলাকে অ্যালাইনমেন্ট ঠিক করে নিব, যে কোন সেকশনের নিচে কোনটাকে দেওয়া দরকার, কোনটা ছোট করা দরকার, এগুলা আগে করে নিব। করে নেওয়ার পরে আমরা ফন্ট সাইজ এবং স্পেসিং এ যাব, যে কোন স্পেসটা একটু কমানো দরকার, কোনটা বেশি বড় লাগতেছে, ঠিক আছে, কোন ফন্ট সাইজটা ঠিক করা দরকার, এই জিনিসগুলো দেখব। বুঝাইতে পারছি? আচ্ছা শুরু থেকে যদি আমরা আসি তাহলে এইখানকার ফন্ট সাইজ কিন্তু আমরা ঠিক করছি অলরেডি। এখানে কিন্তু আর মানে চেঞ্জ করার কোনো প্রয়োজন দেখি না। যদি খুব বেশি প্রয়োজন হয় তাহলে দেখা যাচ্ছে এটাকে যদি আমরা 2 লাইনে শো করাতে চাই তাহলে এখানে 320 এ যাবো, যাওয়ার পরে এখানে ফন্ট সাইজ আমাদের কতটুকু দেওয়া দরকার এটা দেখবো। 5 রেম আছে, 4 রেম যদি দেই তাহলে এখানে এটা ঠিকঠাক মতো আসতেছে। তো এটাকে তাহলে আমরা কি করব, এই যে সবার নিচে 550 নিছিলাম না, এখানে গিয়ে শুধু ফন্ট সাইজটা চেঞ্জ করে দেব। তাহলে কি হবে, এই যে আমরা এটা যদি যাই তাহলে এটা আর ভাঙবে না, এই যে সেকেন্ড লাইনে চলে আসবে। মানে 320 এর নিচে আসলে চেক করার প্রয়োজন হয় না। বুঝাইতে পারছি? আচ্ছা এগুলা যেগুলা আছে এগুলা ফন্ট সাইজ আসলে প্রয়োজন হয় না, কারণ 18 পিক্সেল তো আমার মনে হয় এগুলা দরকার আছে। ঠিক আছে, তারপরেও যদি প্রয়োজন হয় তাহলে এরকম 15 করতে পারি, কিন্তু তাতে ছোট দেখাবে। ঠিক আছে, আমার মনে হয় না দরকার আছে এটা। মোবাইলের ফন্ট সাইজ একটু বেশি ভিজিবল থাকাটাই বেটার। এটা স্ক্রিন তো বড় না, 1200 উপরে যেটা আছে ওটা যেখানে ভাঙবে সেখানে আমরা ইয়া করব, রেসপন্সিভ করব। যেমন আমরা এমনি 992 সমস্যা হলে 1200 তে করি সিম্পলি। আর এখানে তো স্ক্রিনটা বড় আছে, এখানে যে জায়গায় ভাঙবে সেই জায়গায় কি ইয়াটা রেসপন্সিভটা করবো। যেমন আপনি 1200 না কত তে করছেন, 1300 তে 1400 তে করছেন। ওটা আমি করছি প্রয়োজন বোধে, কারণ আমাদের লোগোটা হচ্ছে কন্টেইনারের বাইরে। তো কন্টেইনারের বাইরের জিনিসকে আমি ম্যানেজ করতেছি, তাহলে যেখানে ভাঙতেছে সেখানে ঠিক করতে হবে। যদি আমার কন্টেইনারের ভিতরে হতো তাহলে তার দরকার ছিল না। বুঝাইতে পারছি? কারণ এই জিনিসটাকে আমি কিন্তু কন্টেইনারের বাইরে কিন্তু আমার আর জায়গা নেই, কারণ ওই জায়গা যদি আমি তৈরি করি তাহলে আমার পুরো ওয়েবসাইটের কিন্তু লেআউট নষ্ট হয়ে যাবে। এই কারণে আমি কি করলাম, জাস্ট লোগোটাকে ভিতরে ঢুকিয়ে নিছি, যেটা আমার মার্জিন দেওয়া ছিল। তোমরা অনেকে এটা বাইরে ম্যানেজ করার ট্রাই করছো, পারছো? কেউ হয় না ভাই, কেউ ম্যানেজ করতে পারে, কারণ এটা সম্ভব না। এটা সম্ভব না। লোগোর জন্য তুমি প্রতিবারে স্পেস তৈরি করবে, একটু স্ক্রিন পর পর একটু স্ক্রিন পর, এটা লজিক্যাল কোনো ব্যাপার না। এই কারণে আমি ভিতরে ঢুকিয়ে দিলাম। ঠিক আছে। আচ্ছা এখন দেখা যাচ্ছে এই ফন্ট সাইজটা আমাদের কমাতে হবে কিনা এটা আমরা একটু দেখি। তো আমার মতে আসলে এটা কমানোর কোনো প্রয়োজন নেই, কারণ এখানে হেডিং আছে, এগুলাও কমানোর দরকার নেই। এইখানে একটু স্পেসটা বেশি, ঠিক আছে, এই স্পেসটা আমরা একটু দেখতে পারি, যেহেতু দুইটার মানে সেকশনের মানে এখানে প্যাডিং এক জায়গায়, সেক্ষেত্রে আমরা নিউজ এরিয়া দেখাচ্ছে প্যাডিংটাকে আমরা, আচ্ছা নিচেও দেখি, মানে এইটার মার্জিন যদি একটার প্যাডিং আমরা যদি কমাই দিই তাহলে কিন্তু দুইটাতেই ঠিক হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি 575 এইটাতেই যদি দিই, যে এইটার যে প্যাডিং থাকবে প্যাডিং 0, তাহলে উপরে নিচে দুইটা সেকশনের প্রবলেম সলভ হচ্ছে, কারণ এখানে নিচেও স্পেস বেশি, এখানে উপরেও স্পেস বেশি। তাহলে একটার আমি কমাই দিলাম তাহলে দুইটাতে পাবে, এই যে এটাও পাইলো, এই যে এটাও পাইলো। বুঝাইতে পারছি? একটা দিয়ে দুইটা হলো, এইটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। আর এই টেক্সটটা ভেঙে গেছে, এটা ফন্ট সাইজটা একটু হালকা ছোট করে দিতে পারি। তাহলে এখানে 320, আচ্ছা ভাঙতেছে কত থেকে, ভাঙতেছে 300, তাহলে 450 এ দিলেই হবে। 320, এটা ফন্ট সাইজ একটু কমাই দিলেই হবে। এটা হচ্ছে 3 পয়েন্ট, ও আচ্ছা এটা হচ্ছে H2 না, এটাকে স্পেসিফিক করে দিতে হবে, কারণ উপরে গুলা যাতে ছোট না হয়। হ্যাঁ 3 রেম দিই, তাহলে হয়ে যাচ্ছে। তাহলে এখানে বলবো যে এটা H2। কি বুঝতে পারছি?
কি রেসপন্সিভ কঠিন? প্রচুর সোজা ভাই, অনেক সহজ, জাস্ট একটু চিন্তা ভাবনা করে। কিন্তু আমরা যাই করতে হ্যাঁ, একটু চিন্তা ভাবনা করে দেখবা যে তাইলে দেখবা যে অনেক সহজ। এখানে আমি স্পেসিফিক অল্প কিছু কোড করছি, মানে যে কোডগুলো আমার ওভাররাইট করা দরকার। এখানে কিন্তু আমরা ডাবল কোনো কোড করব না, মানে দেখা যাচ্ছে যে সিএসএস এ আছে ওটাকে আমি আবার ফুললি কপি করে নিয়ে আসছি। আমার শুধুমাত্র যে কোডটাকে ওভাররাইট করা দরকার, যে সাইজটাকে ওভাররাইট করা দরকার, আমি শুধুমাত্র কি করব, সেইটাকে আমি শুধুমাত্র চেঞ্জ করব, বাকি কিন্তু অন্য কোনো কোডকে আমি ওভাররাইট করব না। বুঝাইতে পারছি? এক্সট্রা কোনো কোড করার কোনো প্রয়োজন নাই। ভাই এটা বিউটিফাই দিয়ে শুরু করতে তাদের কি কি বিউটিফাই দিয়ে সব ভাই, নিজে আগে বিউটিফাই শিখতে হবে না? বিউটিফাই তো অটো করে দিবে। সিএসএস এটা সব কাজ যখন শেষ হয়ে যাবে, তখন আমরা কি করব, এটার যে সিএসএস টা থাকবে এটাও আমরা প্রিফিক্স করে নেব। ঠিক আছে, করে নিয়ে এটা রিপ্লেস করে দেব, তাহলে হয়ে যাবে। তাহলে এই যে যেগুলা গ্রিড ট্রিগুলো চেঞ্জ করতে হয়েছে, এগুলার কোডগুলা ঠিকঠাক মতো চলে আসবে। এই প্রবলেম কিছু হবে না যে না না না, এগুলা কোনো সমস্যা নেই। এগুলা এটা ধরতে পারতেছে না, অন্য কিছু না। ক্লায়েন্ট কিন্তু বিএস কোড ওপেন করে বললে যে এগুলো লাল লাগছে না না, মাথা খারাপ। ক্লায়েন্ট ভয়ও করতো না। জীবনেও অ্যাডমিন প্যানেল অপশন করে দিলে সেটা দেখতে আসে না কোনোদিন। তোমাকে বলবে যে এই টেক্সট চেঞ্জ করো, এই ইমেজ চেঞ্জ করো, আর ওরা শুধু আউটপুটটা দেখে বলবে না। হ্যাঁ, আউটপুট দেখবে যারা হয়তো দেখা যাচ্ছে যে থার্ড পার্টি ক্লায়েন্ট, ঠিক আছে, তারা রেগুলার কারণে কারো কাছ থেকে কাজ করায় নেয়, তারা হয়তো কোড টোড চেক করে যে কোডে কোনো প্রবলেম আছে কিনা। ঠিক আছে, তারপরে যে ভিউ সোর্সে যাবে, এখানে দেখো কোনো ইরর নেই, দেখছো? আমরা তো আগে চেক করছি তো ভালো। আই যে ভাই ওয়ার্ড লেভেল বিষয়টা একটু ক্লিয়ার করে দিতে হবে। কিসের ভাই ওয়ার্ড লেভেল। আচ্ছা, ওয়ার্ড ড্রাইভ নিয়ে কি সমস্যা হচ্ছে বুঝি না। ভাই এই একবার শুরু থেকে শুরু। এই যে এটা হ্যাঁ এই যে এই টেক্সট গুলা, তোমার আউটপুট ঠিক আসতেছে তো, আউটপুটটা ঠিক আসতেছে, তাহলে এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। ঠিক আছে, এই টেক্সটটা এখানে কেন এমন আসলো আমি একটু দেখি। এখানে এক লাইনেই আছে, ঠিক আছে, এগুলা কোনো ব্যাপার নাই, এগুলা নিয়ে টেনশন করার কিছু নেই। তোমার এইখানে দেখা যাচ্ছে যদি আউটপুট ঠিকঠাক আসে তাহলে এনো। আচ্ছা, এখন কথা হচ্ছে মানে এইটাকে আমরা লাইভ করতেছি না বা কিভাবে লাইভ করে, এগুলা নিয়ে আমরা যখন ফাইনাল টেমপ্লেট শেষ করব তখন ডোমেইন হোস্টিং সেগুলা নিয়ে আলোচনা করব। ফ্রি ডোমেইন হোস্টিং আমরা কিভাবে পাইতে পারি সেগুলা নিয়ে ফুল ক্লাস হবে। ঠিক আছে, আপাতত তোমাদের কাজ হচ্ছে এই টেমপ্লেটটাকে ফুললি কমপ্লিট করে সেম টু সেম নিজের মতো করে করা, যাতে কোনো কিছু দেখতে না হয়। ঠিক আছে, মানে ব্যাপারটা এমন হয় না প্রথমে হয়তো এটা দেখে দেখে আমি করতেছি, প্রথমে হয়তো দুই একবার আমি দেখে করলাম, পরে যাতে নিজে থেকে করতে পারি। ঠিক আছে, অন্ততপক্ষে একটা টেমপ্লেট এরকম করতে হবে। আমি এটাই ঠিকঠাক মতো করতে পারতেছি না, আমার অন্য টেমপ্লেটে হাত দেওয়ার কোনো দরকার নেই। কারণ এইখানে কোন জিনিসটা ঠিক, কোনটা বেঠিক, কোনটা কোন ভাবে করা দরকার এটা কিন্তু আমি বলে দিচ্ছি। এটা কিন্তু ক্লাসটা দেখলে একটু হলেও মাথায় থাকবে তো, আচ্ছা এটা তো এইভাবে করতে হবে। তো এই কনসেপ্টটা ক্লিয়ার করে একটা টেমপ্লেট ফুললি সবাইকে কমপ্লিট করতে হবে। এই টেমপ্লেটের ভিতরে যদি কারো কোনো সমস্যা না থাকে তাহলে যে কোনো টেমপ্লেট ডিজাইন করা সহজ হবে। আর যদি এটাও কনসেপ্ট ক্লিয়ার না হয় তাহলে কিন্তু অন্য কোনো টেমপ্লেটে হাত দিয়ে খুব একটা সুবিধা হবে না। বুঝাইতে পারছি? কারণ যে টেমপ্লেটটা করব সেই টেমপ্লেটটা যাতে কাউকে দেখানোর মতো হয়, ক্লিন যাতে হয়, প্রফেশনাল যাতে হয়। যেমন তেমন করে শেষ করলাম এরকম টেমপ্লেট আমি 20টা করেও কোনো লাভ নেই। ঠিক আছে, আমি যদি 5টা টেমপ্লেট ভালো করে করি তাহলে 5টা আমাকে খুব ভালো একটা ভ্যালু ক্রিয়েট করে দিবে। বুঝাইতে পারছি? এই কারণে যেমন তেমন তাড়াহুড়া না করে ধীর স্থির ভাবে এই টেমপ্লেটটা ফুললি কমপ্লিট করব। এরপর আমি নেক্সট ক্লাসে দেখা যাচ্ছে সবারই কাজ চেক করে আবার নতুন টেমপ্লেট দিব, সেগুলা ডিজাইন শুরু করব। বুঝাইতে পারছি? এই আর কি।
এই কারণে এটা ঠিকঠাক মতো শেষ করব। আর কারো কোনো সমস্যা আছে? আমাদের তো কোনো সমস্যা কোড করব, কোড করার পরে ভ্যালিডেশন করব, ভ্যালিডেশন করার পরে সিএসএস প্রিফিক্স করব, করার পরে সেটাকে আবার অন্য ব্রাউজারে টেস্ট করব যে আমার মানে ফায়ারফক্স, ক্রোম এই দুইটা বিশেষ করে আমাকে চেক করতে হবে যে এইখানে কোনো কিছু ভেঙে যাচ্ছে কিনা, এইখানে কোনো কিছুতে প্রবলেম হচ্ছে কিনা, এইখানে কোনো স্পেসে ঝামেলা হচ্ছে কিনা। যদি হয় তাহলে সেগুলাকে ঠিক করতে হবে। বুঝাইতে পারছি? এইখানেও রেসপন্সিভ চেক করব, এখানে রেসপন্সিভ, এখানেও রেসপন্সিভ টুলস আছে। হ্যাঁ, এইখানে গিয়ে দেখা যাচ্ছে যে এইখানে দেখা যাচ্ছে বিভিন্ন ডিভাইস গুলা চেক করে করে এইখানে চেক করবো যে এইখানে ঠিকঠাক মতো আছে কিনা। ব্যাপারটা বুঝাইতে পারছি? এখানে কিন্তু সাইজ দেখাচ্ছে 390, ব্যাপারটা বুঝাইতে পারছি? যদি আমরা 400-450 পর্যন্ত করি তাহলে কিন্তু আইফোনে প্রবলেম হবে। এই কারণে দেখা যাচ্ছে যে আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানে 320 পর্যন্ত মিনিমাম আমরা কমপ্লিট করে রাখবো। এই যে দেখো ওইখানে যেমন আসতেছে এইখানেও কিন্তু সেম আসতেছে, তার মানে আমার কোড কিন্তু ঠিকঠাক আছে। হ্যাঁ, উপরেটা স্টিকি রাখতে হবে না, ওগুলা পরে, ওগুলা এখন স্টিকি আমরা করতে পারবো না। জাভাস্ক্রিপ্ট যখন দেখবো ওগুলা ডাল ভাত, ওগুলা কিছুই না। ঠিক আছে, ওগুলা করার কোনো ব্যাপার না। বুঝাইতে পারছি? এভাবে মানে একটা প্রজেক্ট শেষ করার পরে এই জিনিসগুলো চেক করা খুবই ইম্পর্টেন্ট যে আমার কাজটা ঠিকঠাক ভাই আমার ভাই ওই ভাই ব্যাকগ্রাউন্ডে দিলে ওই ইমেজটা আসতেছে না ভাই, কোন জিনিসটা? পুরা মতো ফুল স্পেস নিয়ে আসতেছে না ওই ইমেজ। এটা হ্যাঁ, আমি মনে করি আপনার মতো ওইটাই কপি পেস্ট করে বসাবে তাও আলাদা একটু আলাদা সিস্টেমে করছে। আর আমরা তো টপ দিয়ে করছি একটা লাইনে সব শেষ। ঠিক আছে, আমিও তো ওইভাবে করছিলাম প্রথমে, তখন আলম ভাই যখন বলতে আফটার বিপদ দিয়ে না তখন ওইভাবে দিয়ে ওইভাবে হয়, কিন্তু এমনি তো আলম ভাই বললি কেন গুরু বলবি, গুরু বুঝলো আমার অবস্থা। আচ্ছা, আফটার বিফোর দিয়ে করলেও হবে। ঠিক আছে, ওইটা অল্প ভাই আনছে মানে এই যে এইগুলা এই যে এইগুলা যেগুলো আমরা যেভাবে করলাম না এভাবে করলেও হবে, সমস্যা নেই। কি সমস্যা ঠিক আছে, তাইলে কারো কোনো সমস্যা নেই তো নাকি? যাক, প্রথম টেমপ্লেট কমপ্লিট। ঠিক আছে, এবার বুঝতে পারতেছো তো সিঙ্গেল ভাবে সিএসএস গুলা দেখে কত উপকার হইলো। যখন আমি টেমপ্লেট ডিজাইন করতেছি তখন অনেকে বলতেছো যে ভাই এটা দেন, এটা দেন, এটা দেন। এই জিনিসটা কিন্তু সিঙ্গেল ভাবে যদি আমরা প্র্যাকটিস না করতাম তাহলে কিন্তু আসতো না। সিঙ্গেল এলিমেন্ট গুলা প্র্যাকটিস করার কারণে কিন্তু টেমপ্লেট ডিজাইন করতে গিয়ে কিন্তু সবকিছু মাথায় আসতেছে যে আসলে কোথায় কোনটা দেওয়া উচিত। ঠিক আছে, তো এটার জন্য আরো বেশি প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আমি ডে বাই ডে দেখা যাচ্ছে প্রত্যেকটা ক্লাসেই ডিজাইন দিব, সেগুলাকে কমপ্লিট করতে হবে, এটাকে সিরিয়াস ভাবে নিতে হবে। এখন কিন্তু মেইন কাজেই হচ্ছে যত বেশি প্র্যাকটিস করব, যত বেশি ডিজাইন করব, সেগুলাকে ফুল ভাবে কমপ্লিট করব, নিজের মতো করে না। ডিজাইনে যেমনটা আছে হু সেটাই আমাকে করার ট্রাই করতে হবে, সেইভাবেই করতে হবে। তাহলে দেখবে যে ডিজাইন সুন্দর হবে এবং নিজেদের কনসেপ্ট ক্লিয়ার হবে। ঠিক আছে, এখন থেকে কিন্তু নিজের মতো করে এখানে ওটা দিচ্ছি, এখানে ওটা দিচ্ছি, এভাবে আর ডিজাইন করা যাবে না। ঠিক আছে, প্রজেক্ট স্ট্রাকচার কিভাবে সাজাইতে হবে আমি কিন্তু সেটাও বলে দিছি, এভাবেই সাজাইতে হবে, মাস্ট বি। ঠিক আছে, এক্সট্রা কোনো ফাইলও থাকবে না, এক্সট্রা কোনো ইমেজও থাকবে না। আচ্ছা, জাভাস্ক্রিপ্টের এটা তো আমাদের নাই, জাভাস্ক্রিপ্ট আমরা পরে করব। ঠিক আছে, এইভাবে প্রজেক্ট স্ট্রাকচার সাজাইতে হবে এবং প্রজেক্ট শেষ করে ভ্যালিডেশন থেকে প্রিফিক্স সবকিছু ঠিকঠাক মতো করতে হবে। এবং ফায়ারফক্স, ক্রোম, বারবার বলতেছি ফায়ারফক্স, ক্রোম দুইটা ব্রাউজারে ভালো করে চেক দিতে হবে কোনো প্রবলেম আছে কিনা। এই দুটোই একটু বেশি ইউজ হয়। হ্যাঁ, এই দুইটা বেশি হয়, মানে বিশেষ করে ক্রোম। বাইরে যারা আছে সবাই ক্রোম ইউজ করে, কিন্তু ফায়ারফক্সটা আমি মনে হয় বেশি ইউজ করি, কারণ ফায়ারফক্সের আমার এই যে ইন্সপেক্ট এলিমেন্টের এই ফিচারটা আমার কাছে ক্লিন লাগে। আর মানে ক্রোমেরটা কেমন জানি আমাকে একটু হিজিবিজি লাগে, ভালো লাগে। আমার এটা ক্লিন লাগে দেখে আমি এটাতে কাজ করি আর কি। ঠিক আছে, কিন্তু ফায়ারফক্স এই ক্রোমে কিন্তু মাস্ট বি ভালো করে চেক দিতে হবে। ক্রোম কিন্তু বাইরে সবাই ইউজ করে, এই আর কি।